এখানে চুপচাপ বসে থাক, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ভয়ে আমার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। আরো বেশি ভয় হচ্ছে। আমার পাশের সিটে বসে আছে একজন ডাক্তার। উনি একটা ইঞ্জেকশন কি জানি ওষুধ ঢুকাচ্ছেন। আমি যে কথাটা বলবো সেটাও পারছি না। বিশ্বাস করেন ভাই, আমার এতটা পরিমাণে ভয় লাগছে কি বলে বোঝাবো আপনাদের, সেই ভাষায় আমার নেই। ডাক্তারের ইঞ্জেকশন হাতে নিয়ে ছেলেগুলোকে ইশারা করে বললো আমাকে ধরতে। এবার আমি ভয়ে ভয়ে বলে উঠলাম, ভাই আমাকে ছেড়ে দেন, আমি তো আপনাদের সাথে কোনো অপরাধ করি নাই, আমার একটা পরিবার আছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। আপনাদের পায়ে হাত ধরে বলছে, কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না। সরাসরি আমার হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। আমি বুঝতে পারছি না ওরা আমার সাথে কি করতে চাইছে। চোখগুলো যেন আর কোনোভাবেই খুলে রাখতে পারছি না। ওই শালা আমাকে কি ইঞ্জেকশন দিল, একবার শুধু আমি এখান থেকে বেঁচে ফিরি, সারবো না শালা। ডাক্তার তোর চোখ বন্ধ হতে হতে শুনলাম একটা ছেলে বলছে, মামা, এই একটা ছেলে দিয়ে কিছু হবে না, আমাদের আরও দুজন লাগবে। আর এভাবে যদি আমরা রাস্তার মাঝখান থেকে কোনো ছেলে তুলে আনি, তাহলে হয়তো একসময় আমরা ধরা খেয়ে যাব। এখন আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আর আমাদের বসের যে রাগ, একবার যদি এসব বিষয় জানতে পারে না, আমাদের ছাড়বে না উনি। আর তোরা তো জানিস, উনি একটা পশুর থেকে নিকৃষ্ট। ওনার থেকে একজন পশু ভালো আছে, একটুও মায়া নেই ওনার ভিতরে। শুধু এই কথাগুলো শুনলাম, আর কিছু মনে নেই। শুধু চোখ বন্ধ হবার আগে মনে মনে বললাম, আমি মারা গেলে আমার পরিবারকে কি দেখবে। জানি না ওরা আমার সাথে কি করছে। এখন সম্পূর্ণভাবে আমি জ্ঞান হারিয়ে ফেলছি। তবে যখন হালকা করে চোখ খোলার মতো শক্তি পেয়েছি, তখন তাকে দেখি আমার চারিদিকে অন্ধকার পরিবেশ, কিছু দেখা যাচ্ছে না। আর আমার শরীরটা এত ঠান্ডা লাগছে কেন, আমি এখন কোথায় আছি। তবে এখন এটা অনুমান করতে পারছি, আমি একটা ডয়ারের ভেতরে আছি। লোহার মতো আমার চারপাশে কিছু আছে। হাত দিয়ে টান দিতেই কিছুটা বের হলো। এবার জোরে টান দিতেই ডয়ার খুলে গেল। ডয়ার থেকে আস্তে করে নামলাম। কি আমার শরীরে কোনো কাপড় নেই, আমি একদম উল্লঙ্গ। এখানে প্রায় 100-র মতো ডয়ার আছে, শুধু আমারটা খোলা। আর আমার সাথে এটা বাকি সবগুলোতে থালা লাগানো। আমারটা ছাড়া যেটা খোলা ছিল সেটাকে খুলতে দেখি ভিতরে কিছু নেই। তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের হতে হবে, নাহলে যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি। ওই তো একজন ডাক্তারের কাপড় চোপড় রাখা আছে, আমি সেগুলো গায়ে দিয়ে দিলাম। আচমকা বাথরুম থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে যেন কেউ ভেতরে গোসল করছে। আইডি কার্ডে সুন্দর করে লেখা আছে ডাক্তার রমেশ। আমার মনে হয় ইনি ভেতরে গোসল করছে। আস্তে করে দরজাটা লাগিয়ে বের হলাম, যাতে এখান থেকে ও বাইরে হতে না পারে। এখন আমি ডাক্তার রমেশ সেজে ওখান থেকে বাইরে হতে পারলেই হলো। একটু সামনে এগোলে দেখলাম একটা ডয়ার থেকে রক্ত অল্প অল্প করে বেয়ে পড়ছে। এটা দেখে বুকের ভেতর কেমন যেন একটা ঝাঁকে দিয়ে উঠলো। এগুলো দেখে আমি অনুমান করতে পারছি এই ডয়ারগুলো তো কোনো না কোনো মানুষ রাখা আছে। তবে ওরা জানতো নাকি মরা সেটা বলতেও পারবো না। যেহেতু আমি বেঁচে গেছি, তাহলে ওরা অবশ্যই জানতো, হয়তো ইঞ্জেকশনের সাহায্যে অজ্ঞান করে রাখছে। কিন্তু তাহলে ওখান থেকে রক্ত পড়ছে কেন? তাহলে কি কোনোভাবে, ভাবতে আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে গেল। এই রহস্য আমাকে খুঁজে বের করতে হবে। আগে আমি এখান থেকে কোনোভাবে বের হই। দরজা দিয়ে বের হতে দেখি ভিতরে 3টা বড় বড় রুম আছে। প্রথমটায় একটু উঁকি দিয়ে দেখার চেষ্টা করছি ভিতরে কি চলছে। বাইরে থেকে এটা দেখা যাচ্ছে একটা ছেলেকে কাটা হচ্ছে। ওর চোখ কিডনি মনে হয়তো দরকারি যা যা আছে তাই নেওয়া হচ্ছে। ও মাই গড, তাহলে কি ওরা রাস্তা থেকে ছেলে তুলে নেয় এসব করে? একজন সুস্থ সবল ছেলেকে ওরা এভাবে মেরে ফেলে? একটুও কি ওদের মনের ভেতর মায়া লাগে না? তাহলে হয়তো ওই আমার আগের ডয়ারগুলো সব মানুষকে এভাবেই ওলা বক্সের মতো সব কিছু নিয়ে মারা হয়েছে। এই জন্য হয়তো রক্ত পড়ছিল এই ছেলের পর। তাহলে আমার পালা ছিল। বুকের ভেতরটা এখন আধা ইঞ্চি ফাঁক হয়ে কাঁপাকাঁপি করছে। আর একটুর জন্য আমি মারা যেতাম। কিন্তু এখান থেকে তো বের হবার রাস্তা দেখা যাচ্ছে না। কিভাবে এখান থেকে বের হব? খুব সিক্রেট করে সবকিছু তৈরি করছে এরা। এবার সামনের রুমটাতে গেলাম, ওখানে তেমন কিছু দেখলাম না, শুধু কিছু দরকারি যন্ত্রপত্র রাখা দেখলাম। এবার ওর সামনের রুমটাতে গেলাম, ওখানে একজন বয়স্ক মুরব্বী আর একজন মেয়ে বসে বসে কি জানি কথা বলছে। আমি বোঝার চেষ্টা করছি ওরা কারা, যদি দেখে চিনতে পারি। বয়স্ক মুরব্বী যিনি, তাকে একটু দেখে আমি 3 পা পিছিয়ে গেলাম। এখানে কি করে? আমার মাথা তো এখন সম্পূর্ণরূপে হেড হয়ে যাচ্ছে। যাকে আমি এতটাই পরিমাণে ভালো মানুষ মনে করতাম, সে এখানে কি করে? এই ব্যক্তিটা আর কেউ নয়, ইনি হলেন একমাত্র মিমের জামাই। তাহলে এই ব্যবসা কি এই শালাই করে? মেয়েটাকে তো কোনোভাবেই দেখতে পারছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তাও দেখতে পারছি না। তবে ধরা পড়ার এত ভয় নেই এখন। আমাকে সবাই এখন ডাক্তার রমেশ বলেই চিনবে। আর এখন সবাই সবার কাজে ব্যস্ত। হঠাৎ মেয়েটার চেহারা এক পলক দেখেই মনে হচ্ছে যেন এক মুহূর্তেই আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিভাবে সম্ভব ভাই? এখানে রিয়া কি করে? নাকি ওই ব্যবসার সাথে জড়িত? কিন্তু ওদের তো টাকার অভাব নেই, আর আমি তো ওর বোনের শ্বশুরবাড়িতে রিয়াকে দেখে আসছি। তাহলে এই রিয়া এখানে কি করে? আমার তো ভাই এখন মাথায় কাজ করছে না। নাকি রিয়ার মতো দেখতে কেউ আছে? না না, এটা কখনোই হতে পারে না। আমি রিয়াকে খুব ভালো করে চিনি।
কিন্তু যাদের সাথে আমার কিছুক্ষণের পরিচয় ওরা না না আর চিন্তা করতে পারছে না। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনলাম, পেছনে তাকে দেখি একজন ডাক্তার এদিকে আসছে। এই তো যাওয়ার একটা রাস্তা খুঁজে পেয়ে গেছি। ডাক্তার আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আরে রমেশ, তুই কখন এখানে এলি? তোর তো গোসল করতে যে সময় লাগে। গলার কণ্ঠটা একটু মোটা করে মন খারাপ করে বললাম, বন্ধু হঠাৎ করে আমার শরীরটা যেন কেমন কেমন করছে, আমি আর হাঁটতে পারছি না। বাসা থেকে খবর আসছে আমার বউ নাকি পেটের যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। আমি স্যার ওকে হাসপাতালে নেওয়ার মতো কেউ নেই, কিন্তু এখন এখান থেকে আমি কিভাবে বের হবো বল? আরে বন্ধু, এই বিষয় আমাকে আগে বলবি না? আমি একটা ব্যবস্থা করে দিতাম, তাড়াতাড়ি স্যারের কাছে চল। দরজা ঠেলে ভেতরে ঢোকাতে ঢোকাতে বললাম, যাক তাহলে ধরা পড়ে এখান থেকে কোনো মতো বেঁচে ফিরতে পারলেই হলো। মিমের জামাই আমাদের দেখে বললো, তো ডাক্তার রমেশ, দেহ থেকে সব কিছু খুলে নেওয়া হয়েছে তো? আমার সাথে ডাক্তারটা বলে উঠলো, স্যার, সব কিছু ঠিক আছে, সব কাজ ওকে। তবে ডাক্তার রমেশের ছুটি চাই। ওর বউ পেটের যন্ত্রণায় মাটিতে পড়ে নাকি ছটফট করছে। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ওর বাসায় কেউ নাই। আর এই খবরটা শুনে নাকি ওর শরীরটাও কেমন কেমন জানি করছে। আপনি বলেন, বউ বাড়িতে অসুস্থ থাকলে কার মন ভালো থাকবে বলেন? এর মাঝে রিয়া নামের মেয়েটা ধমক দিয়ে বললো, কোনো জায়গায় যাওয়া যায়নি, চুপচাপ কাজ করো, নইলে তো জানোই তাদের অবস্থা কি হবে। মিমের স্বামী নামক ব্যক্তিটা একবার আমাদেরকে তাকিয়ে বললো, ওকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসো। আর ডাক্তার রমেশ, তোমার আজকে নাইট ডিউটি আছে, তাড়াতাড়ি চলে আসবে, মনে থাকবে তো? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, কথা বললাম না যদি ধরা পড়ে যাই। তবে রিয়া নামের মেয়েটার চোখ থেকে আগুন ঝরে পড়ছে। ভাগ্য ভালো যে আমার মুখে মাস্ক লাগানো আছে, নইলে এর চোখ থেকে বেঁচে ফিরতে পারতাম না। আস্তে করে রুম থেকে বের হতেই আমি ডাক্তারের পিছু করলাম। আমরা একেবারে শেষ সীমানায় গেলাম, যদি দুইটা ছেলে এসে আমাদের চোখ বেঁধে ফেললো। আমার হাত ধরে তিনি কোথায় নিয়ে গেল। আচমকা কি জানি একটা শব্দ হতে লাগলো। যখন চোখ খুললাম তখন তাকে দেখি আমরা একটা জঙ্গলের ভেতরে আছি, আর আমাদের পিছনে একটা বাসা আছে। আমার মনে হয় এই বাসাটার নিচেই ওরা এসব কিছু করে। আমাদের নেওয়ার জন্য একটা মাইক্রো এলো, মাইক্রোতে বসে বসে চিন্তা করছে। মানলাম রিয়ার মতো দেখতে কেউ একজন আছে, তাহলে কি মিমের জামের মতো দেখতে আরেকজন আছে? এটা কিভাবে সম্ভব ভাই? একজন হলে না হয় এই কথা বলতে পারতাম, কিন্তু এখানে তো দুইজন, কিভাবে সমস্ত সম্ভব ভাই? আমার ওদের ভিতরে কি একটু মায়া দেওয়া নাই? একজন মানুষকে ওরা কিভাবে নিজ হাত দিয়ে মারতে পারে? আর এসব কিডনি, চোখ হাজার হাজার কোটি টাকায় ওরা বিক্রি করে। আমাকে যে করেই হোক খুব তাড়াতাড়ি এর একটা সমাধান করতে হবে। আর এরা কি সবাই আসল নাকি নকল, সেই বিষয়ে আগে আমার খোঁজ নিতে হবে। আমি এখানে কতদিনই বাঁচছিলাম সব আমাকে জানতাম। আমার সাথে বসে থাকার ডাক্তার আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বন্ধু, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। একটা বাসার সামনে আমাকে নামিয়ে ডাক্তার বলল, বসকে তো তুই চিনিস, আমার এখন তাড়াতাড়ি যেতে হবে। তুই থাক কেমন, আর ভাবিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। আমি মাথা থেকে বললাম, ঠিক আছে। এটা বলতে ওরা চলে গেল। ভাবলাম এখান থেকে চলে যাব, কিন্তু আমাকে কি যেন একটা টানছে। আমার কারণে এত মানুষের প্রাণ যেতে পারে না। যেহেতু আমি সব কিছু জানি আর নিজ চোখে দেখেও আসছি, তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে। আমি ভাবলাম যদি রমেশের বউকে বলে কিছু একটা করতে পারি। দরজায় গিয়ে কলিং বেল বাজাতেই সুন্দরী একজন মেয়ে দরজা খুলে আমাকে জোর ধরলো। হয়তো এটাই রমেশের বউ। তার টাকা থাকলে কি এত সুন্দর বউ হয়? হয়তো সম্ভব। রমেশের বউকে সারিয়ে মুখ থেকে মাস্ক ছড়ে বললাম, আমি রমেশ না। মেয়েটা আমাকে দেখে চোখ বড় করে ফেললো আর ধীরে সুস্থে প্রশ্ন করলো, আপনি কে? আর আমার স্বামীর এই পোশাক কোথায় পেলেন? আমি সরাসরি প্রশ্ন করলাম, তোমার জামাই কিসের চাকরি করে এটা তুমি ভালো করে জানো তো? মেয়েটা স্বাভাবিকভাবে উত্তর দিল, না। জানার কি আছে? হ্যাঁ, ও তো ডাক্তারের চাকরি করে। তাই নাকি? তোমার জামাই ডাক্তারের চাকরি করে? যে একজন মানুষের জীবন নিতে পারে সে কিভাবে ডাক্তার হতে পারে? আপনি কি বলছেন এসব? এত তোতলাতে হবে না। যে একই বিছানায় এক স্বামীর সাথে শুয়ে থাকে সে কি আর জানবে না তার স্বামী কিসের কাজ করে? এটা তো কখনোই হতে পারে না। এই মুহূর্তে মেয়েটার ফোনে কল আসলো আর ফোনটা রিসিভ করে আমাদেরকে বড় বড় চোখে তাকিয়ে আসছে। আমি এবার বুঝে গেলাম আমি যে ওখান থেকে পালিয়ে আসছি। এই খবরটা অলরেডি সবাই হয়তো জেনে গেছে। রমেশের বউ যেই ফুলদানি নিয়ে আমাকে আঘাত করবে অমনি ওকে ধরে বললাম, আমাকে মারবি না? টাকার জন্য তোর সব করতে পারিস? দাঁড়া, জীবনে উচিত শিক্ষা দিচ্ছি তোরে। চুলের মুঠি ধরে বাসা থেকে বের করলাম। ও জোরে চিৎকার দিয়ে বলছে, বাঁচাও, বাঁচাও। বুঝলাম তাড়াতাড়ি আমাকে কিছু করতে হবে। এখানে ওর শোল থেকে সম্পূর্ণ কাপড় টেনে খুলে ফেললাম। মেয়েটা আমার সাথে জোরাজোরি করছে আর বলছে, আমার এমন সর্বনাশ করবেন না। আমি মানছি
আমি অপরাধ করেছি, কিন্তু আমি কোনো কথা না শুনে ওর শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে ওরে এনে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চিৎকার করে বললাম, এ আমার বউ, আজকের দিনের জন্য তোমাদের কাছে ফ্রি করে দিলাম। যদি কারো মন চায় তো ফ্রিতে সব কিছু করতে পারো, এই বাসাটাও ফ্রি আছে, যদি কেউ চাও তো। এটা বলতেই 3টা ছেলে চলে আসলো আর এসে চোখের পলকে আমার সামনে থেকে রমেশের বউকে তুলে নিয়ে গেল। পেছন থেকে জোরে বললাম, ভাই ভাইরাল একটা ভিডিও চাই আমি। আমার মুখে মাস্ক থাকার কারণে কেউ চিনতে পারে নাই, ভাবছিলাম একে মেরে ফেলবো, না আমার পক্ষে মানুষ খুন করা কখনো সম্ভব না। আমি নিজে একজন মানুষ হয়ে আবার অন্য একজনকে কিভাবে হত্যা করতে পারি বলেন? তাড়াতাড়ি ওখান থেকে সরে গেলাম, নয়তো আবার যদি কেউ চলে আসে তাহলে ধরা খেয়ে যাবো। আমাকে একমাত্র যদি কেউ চিনে থাকে তবে সেটা রমেশের বউ, কিন্তু আজকে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে আর আশা করি আমি ধরা পড়বো না। একটা দোকানে গিয়ে বললাম, ভাই 1 মিনিট কথা বলা যাবে? কিছু টাকা আনার ছিল। দোকানদার বললো, ঠিক আছে বলেন। আপুকে ফোন দিতেই ধরে বলল, কি বলছেন? আপু আমি। আপু অনেকটা আগ্রহ হয়ে জিজ্ঞেস করলো, ভাই তুই কই? আজ 3টি দিন ধরে তুই নিখোঁজ। রিয়ার বাবা সহ আমরা সবাই মিলে তোরে খুঁজছি, কিন্তু পাই নাই। তুই কই আছো তো এখন? আজ 3 দিন ধরে আমি নিখোঁজ আর আমি নিজেই জানি না। অবশ্য জানবো কিভাবে, আমি তো অজ্ঞান ছিলাম। হ্যাঁ আপু, আমি একটু ঢাকায় আসছি, একটা ইমার্জেন্সি দরকার। আপু একটা হেল্প করো না। যেভাবে বলছিস মনে হচ্ছে যেন আমি তোর আপু না। আচ্ছা সরি, শোনো আপু, এই নম্বরে কিছু টাকা দিতে পারবি? আমি এসে তোরে দিয়ে দেবো, আমার পকেট মারা হয়েছে। ও হাসি দিয়ে বললো, আমি কিপটে ভাইয়ের পকেট মারা হয়েছে সেটা আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। তোর এমনি আছি বিপদে, তুই দিবি কিনা তা বল। দিচ্ছে। ফোনটা কেটে দেওয়ার 2 মিনিট পরেই টাকা এসে গেল। এখন আবার বাড়িতে যেতে হবে। টিকিট কেটে বাসে উঠে গেলাম। বসে বসে চিন্তা করছি, আজকে যা দেখলাম তা কি আসলেই সত্যি, নাকি আমার চোখের দেখা ভুল? নিজ চোখে যা দেখছি তা তোরা অবিশ্বাস করতে পারে না। আমার মনে হচ্ছে এইসব কিছু আমি একা খুঁজে বের করতে পারবো না, আমার কাউকে দরকার। কিন্তু কাকে আমি এই কথা বলবো? কে বা আমার কথা বিশ্বাস করবে? একা একা এসব কাজ করা কখনোই সম্ভব না। আজকে 3 দিন হয়ে গেল। আমি যদি বলি রিয়া ওর বড় বোনের শ্বশুর বাড়িতে, তাহলে কি ভুল হবে? হয়তো না। সবার আগে আমাকে এই খোঁজ নিতে হবে, রিয়া এই 3 দিন কোথায় ছিল। যদি সত্যি সত্যি রিয়া হয়, আমি ওকে ছাড়বো না, কোনো দিনই না। রমেশের বউয়ের থেকে ওকে আরো বড় শাস্তি দেবো। ওরা কিভাবে পারে মানুষের জীবন নিয়ে খেলতে? একটু কি মায়া দেওয়া নাই ওদের ভেতরে? হালকা করে ঘুমিয়ে গেলাম। প্রায় অনেকটা পথ জার্নি করার পর বাজার চলে আসলাম। বাজার থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি বাড়িতে চলে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখি আম্মু আর আপু বসে বসে রুড়ি বলছে। আমাকে দেখতে পেয়ে আম্মু রাগ করে বললো, নবাব সাহেব এসেছে, কাউকে কিছু না বলে ধপ করে কেউ কোথাও চলে যায়? আম্মুর কাছে বসে বললাম, সরি আম্মু, আসলে কি করব বলো, ইমার্জেন্সি একটা দরকার ছিল আর বস কল করছিল, তাতে ওনার সাথে দেখা করতে হবে। কি আর করবো বলো, পরের আন্ডারে চাকরি করি, ওনার কথা তো মানতেই হবে। এই 3 দিন কিছু কাজ করে দিয়ে আসলাম, আরো কয়েকদিন বেশি ছুটি পেলাম, ভালো হয়েছে না বলো? দুবার কিচেন থেকে বের হতে হতে বললো, অনেক ভালো হয় ভাইয়া, কিন্তু তুই তো আমাদের একটা কল করে এই কথা বলতে পারতি, আর তোর ফোন বন্ধ হচ্ছে কেন? আরে বলছি না আপু, তোরা আমার পকেট মারা হয়েছে, তুই দুবার আম্মুকে বলিস নাই কেন? আচ্ছা আগে গোসল করে আসি, শরীরটা অনেক গরম হয়ে গেছে। আপু আস্তে করে বললো, সেদিনের মতো কথা বলে এত দেরি করিস না। পিছন থেকে আম্মু বললো, আরেকবার যদি ওই মিমের সাথে তোর দেখি না, পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখবো, এটা মনে রাখিস। মিমদার পুকুরে নেমে মনের সুখে গোসল করছি, হঠাৎ কে জানে বললো, কে রে এইভাবে পুকুর থেকে নেমে গোসল করে? মাথা উপরে তুলে দেখি মিম। আমি হাসিতে বললাম, কেন মারবি নাকি? সালা তুই কথা বলিস না, কই গেছিলিস হঠাৎ করে? ভাবছিলাম তোর সাথে একটু ঘোরাঘুরি করব, কিন্তু তোর আর কোনো খবরই তো নেই। আমার সাথে এত ঘোরাঘুরি করা লাগবে না, আমি বিবাহিত মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করি। আচ্ছা মিম, একটা কথা তোর কাছ থেকে জানার ছিল। বল। তোর জামাই কোথায়? আরে ওর খবর কি আর পাওয়া যায়, ওই বিয়ের দিনই চলে গিয়েছে, তোর সাথে কথা হলো না, এরপরেই তো চলে গেছে। আচ্ছা তোর হাজবেন্ড কিসের ব্যবসা করে কিছু জানিস তুই? এগুলো শুনে তুই কি করবি? আরে বল না। তাহলে উঠে আয়, এক জায়গায় বসে এইসব কথা বলি, আর তোর যদি চাকরির দরকার হয় আমাকে বলতে পারিস। মনে মনে বললাম, তোর জামাইয়ের মতো আমি পশুর চাকরি করতে চাই না, শালা পশুর চাইতে আরো নিকৃষ্ট। যদি ওকে একবার আমি হাতের কাছে পাই না, তখন দেখিস আমি কি করি। এই শালা পানিতে দাঁড়িয়ে চিন্তা করিস পরে আই।
এখন আমার গোসল হয় নাই, এখন বল তোর স্বামী কিসের ব্যবসা করে? এত পাগল হলি কেন? বলবো নে। আজকে বিকালে চলে আয়, কোথাও ঘুরে গিয়ে আসি। আর এসব কথা বলা হয়েও গেল। আচ্ছা ঠিক আছে। আরে লাদিন, তুই এই 3 দিন কোথায় ছিলিস রে? এই তো মিম, একটু অফিসের দরকারি কাজে গিয়েছিলাম, কিছু কাজ ছিল হাতে, সেগুলো করে রেখে আসছি। হঠাৎ পুকুরের পাড়ে এসে তুবা বলল, ভাইয়া রিয়া আপু আমাদের বাসায় আসছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। এবার জেনে আমার ভয়টা আরো বেড়ে গেল। তাহলে কি এর পিছনে রিয়াও আছে? আর ও কি কোনোভাবে জেনে গেছে যে আমি পালিয়ে চলে আসছি? যদি একবার জেনে যায়, ওরা আমার পরিবারকে কিছুতেই ছাড়বে না। আগে গিয়ে দেখি, কোনোভাবে ওর মনে সন্দেহ জাগানো যাবে না যে পালিয়ে আসা ব্যক্তিটা আমি। মিম একটু জোরে বলে উঠলো, এই রে, সকাল সকাল আবার তাদের বাসায় কেন? নাকি তোরে দিয়ে কোনো দরকার আছে? হতেও পারে। আচ্ছা মিম, তুই থাক, বিকালে তোর সাথে কথা হবে, কেমন? আচ্ছা আচ্ছা। পুকুর থেকে উঠে কাপড় পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গিয়ে দেখি ঘরের ভেতর থেকে তেমন কোনো আওয়াজ আসছে না। চুপটি করে ভেতরে গিয়ে দেখি রিয়া এখন একটা চেয়ারে বসে আছে। একবার রিয়া দিকে তাকিয়ে ভেতরে চলে গেলাম। খালি গায়ে অফিসে একটা মেয়ের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকবো? কাপড় পরতে লাগলাম। এর মাঝে আপু ভেতরে এসে বলল, কিরে লাদেন, রিয়া এত সকাল সকাল আমাদের বাসায় কেন আসছে? আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আমি কি জানি, তুই রিয়াকে বল না এখানে কেন আসছে। ও আমি রিয়াকে বলবো না? আসছে তো তোরে খুঁজে, ভাবলাম তুই হয়তো কিছু জানিস। দেখ আপু, মাথা গরম করিস না। আমার সাথে রিয়ার ভালো করে পরিচয় হয় নাই পর্যন্ত, তাহলে আমি কি করে বলবো আমি কি খুঁজতে কেন আসছে? আচ্ছা বুঝলাম, এখন গিয়ে কথা বল। সেই কখন থেকে বসে আছে তোর জন্য। আমি বিছানার উপরে বসে বললাম, আপু আমাকে কিছু খেতে দে, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, সত্যি করে বল তো, তুই এতদিন কোথায় ছিলি? সন্দেহ করিস আপু আমাকে? আপু আমাকে চোখ রাঙিয়ে বলল, মিথ্যে কথা বলিস আমার সাথে? যখন থেকে তুই এখানে আসলি তখন থেকেই তোরে দেখছি কেমন কেমন করতে। আমি বুঝে গেছি তোর কিছু একটা হয়েছে। বুঝলাম আপু সবকিছু বুঝে গেছে যে আমি অফিসে ছিলাম না। আমি তাই মিথ্যা কথা বলে বেশিক্ষণ থাকতে পারে না। সবাই আমাকে কিভাবে যে ধরে ফেলে বুঝি না। আপু জোরে ঝমক দিয়ে বলল, আমি তোরে কি বলেছি? আচ্ছা বলুন, সব বলবো, আগে আমাকে কিছু খেতে দে। আচ্ছা তাহলে তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এটা বলে আপু চলে গেল। বসে বসে চিন্তা করছি, এটাই কি সেই রিয়া যার ভিতরে কোনো মায়া দয়া নাই? কিন্তু একে দেখে তো আমার এমন লাগছে না, কি শান্ত শিষ্ট হয়ে বসে আছে। কি স্যার, আপনার জন্য কি আমার আরো অপেক্ষা করতে হবে? বলেন তাহলে অপেক্ষা করি। রুমের ভিতরে ঢুকে রিয়া এই কথাটা বললো। আমি মাথা উঁচু করে ওর দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে অপেক্ষা করতে বলছি, আর হঠাৎ করে আমাকে দিয়ে আপনার কি দরকার? দরকার আছে দেখেই তো আসছি। আসছেন ভালো কথা, এখন বলেন আমাকে দিয়ে আপনার কি দরকার? বুঝতে পারি তোমার পাশে। কি ব্যাপার, রিয়া হঠাৎ আমার পাশে বসতে চাইছে কেন? নাকি কোনোভাবে ও আমাকে বোকা বানাচ্ছে? আমি ভাই এতটাও বোকা না যে ওর ফাঁদে পা দেবো। এর রাগ দেখে বললাম, আমার পাশে কেন বসবেন? যান, কে নাকি আপনাকে তো প্রপোজ করতে চাইছিল, তার কাছে যান। আর কি বলছেন, সেদিন আমি একটু সুযোগ পেয়ে মাথায় উঠে গেছি। আমাকে দিয়ে যদি আপনার দরকার না হয় তাহলে আসলেন কেন? আর আমি তো ফাউল একটা ছেলে, আমাকে দিয়ে আপনার কোনো দরকার পড়তে পারে আমার মনে হয় না। রিয়া মন খারাপ করে বলল, আসলেই সেই দিনের জন্য আমি অনেক অনেক সরি। ভাবছিলাম ছেলেটা আমাকে প্রপোজ করবে, আর আমার ওকে অনেক পছন্দ হয়েছিল, তাই মাথা গরম করে তোমার অত চোর দিয়ে দিয়েছি। এই জন্য আমি সত্যি অনেক অনেক সরি। না থাক ম্যাডাম, আপনার সরি বলতে হবে না, বড় মানুষ আপনি। আর যার জন্য আমাকে মারলেন, আপনার নতুন বয়ফ্রেন্ড কোথায়? সে নিয়ে আসতেন সাথে করে। আরে ওই শালার কথা আর বলো না, শালা মেয়ে দেখলেই প্রপোজ করে দেয়। অনেকগুলো গপ আছে ওর, তাই জায়গা মতো মেরে চলে আসছি। তা কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? আপু খাবার হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল। আমি দাঁড়িয়ে আপুর কাছ থেকে খাবারগুলো নিয়ে বললাম, এত দেরি করলি কেন? আমার অনেক ক্ষুধা পেয়েছে, আজকে 3 দিন ধরে আমি কিছু খাই নাই। এটা বলে মুখে হাত দিয়ে দিলাম। তোর কি বলতে কি বলে ফেললাম। আপু ছোট ছোট চোখে আমার দিকে একবার তাকিয়ে বলল, 3 দিন ধরে কিছুই খাস নাই মানে? এর মাঝে রিয়া আমার শরীরে হাত দিয়ে কি জানি দেখলো। আমি তাড়াতাড়ি ওর হাতটা সরিয়ে দিলাম। এখন আমি পুরোপুরিভাবে বিশ্বাস করছি এটাই সেই রিয়া। তার মানে মিমের হাজবেন্ড আর রিয়া মিলে সব করে। আগে কিছু প্রমাণ জোগাড় করি,
তারপর কাউকে ছাড়বো না আমি, সবাইকে এক এক করে বুঝিয়ে দেবো খারাপ কাজ করার ফল। রিয়া এবার জোরে বলে উঠলো, লাদেন, তোমার শরীর এতটা পরিমাণের ঠান্ডা কেন? আর আমি তো জানি এখন যেই গরম পড়ছে, এই গরমে একজন সাধারণ মানুষের শরীর এমন ঠান্ডা কখনোই হতে পারে না। আমার মনে হয় তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ। আর সেই দিন বাইক রেখে তুমি কোথায় চলে গেছিলে? আমরা কত খোঁজাখুঁজি করলাম তোমাকে। আমি আপুকে ইশারা করে বললাম, আপু একটু বাইরে যা না। আপু আমার কথা মতো চুপচাপ বাইরে চলে গেল। আমি এবার রুটি মুখে দিয়ে বললাম, আপনি আমার কে যে আপনাকে আমার সব কথা বলতে হবে? এখন চুপচাপ এখান থেকে চলে যান, বিরক্ত করবেন না আমাকে প্লিজ। ঘ্যাম হয়ে গেছে না তোমার খুব? না মানে হবে কেন? যেভাবে আমাকে প্রশ্ন করা শুরু করছেন, না মনে হচ্ছে যেন আপনি আমার বিয়ে করা বউ? শুনে দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলো। একটু পর আমার পাশে বসে আমার থালা থেকে রুটি মুখে দিয়ে বলল, আমি তো জাস্ট জানতে এসেছি তুমি এতদিন কোথায় ছিলে। ভাবলাম আমি চট দেওয়ার কারণে তুমি রাগ করে কোথাও চলে গেছো, এই জন্যই আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। তাই তো আমি তোমার খোঁজে এত সকাল সকাল এখানে চলে আসলাম। সত্যিই সেই দিন তোমার সাথে আমি বাজে আচরণ করছি, তোমাকে চট দেওয়াটা আমার ঠিক হয় নাই, এই জন্য আমি মাপ চাইছি, সরি। রিয়ার হাতে থালাটা দিয়ে বললাম, আগে কিছু খেয়ে নেন। আমিও আসলেই সরি, কিন্তু সেদিন আপনি আমার গালে চড় দেওয়ার কারণে আমার অনেক রাগ হয়েছিল জানেন। আমি তো একটু মজা করতে গিয়ে এসব কথা বলছি, আর আপনি দিলেন আমাকে মেরে। বলছি তো আমি আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আর কখনো তোমার সাথে আমার এমন হবে না। এমন হবে না তাই তো? আর হলেই বা কি? আমি তো এটা বলি আর জীবনে যেন আপনার সাথে আমার দেখা না হয়। মেয়েদের মন কখন যে কি করে বসে ওরা নিজেই জানে না। এতটাই পরিমাণের খারাপ আমি? হঠাৎ করে রিয়ার পেটের উপর আমার নজর পড়লো। কি সুন্দর দেখে তো লোভ লেগে গেল। মেয়েদের পেট যে এতটা সুন্দর হয় সেটা আমি আগে জানতাম না। আর যেই এক বউ ছিল আমার, ওর দিকে তো একবার ভালো করে তাকেও দেখতে পারে না, তখন তো সারাক্ষণ টাকার চিন্তা থাকতো। আসলে এই সব দোষ আমার, আমি নিজেই তো মেতুকে ঠিক মতো সময় দিতে পারে নাই, কিন্তু ও তো নিজেকে একটু কন্ট্রোল করতে পারতো না। থাক, এসব কথা আর না বলি। রিয়ার শাড়ির আঁচল দিয়ে পেট ঢেকে দিতেই মুখ দিয়ে আপনি আপনি বের হয়ে গেল। আর না এভাবে, আর একটু দেখি সুন্দর করে। রিয়া একটু ঘাবড়ে গিয়ে বলল, মানে কি বলছেন আপনি? সুন্দর মানে? রিয়ার কথায় আমার হুঁশ আসলো। তাড়াতাড়ি বলে উঠলাম, আরে কিছু না, এমনিই বললাম। তাহলে ভালো, এখন চলেন আমাদের বাসায়, বাবা আপনাকে আমার সঙ্গে নিয়ে যেতে বলছে। তোমার আপু কি চলে আসছে রিয়ার শ্বশুরবাড়ি থেকে? আমরা তো একসাথে এসেছি। একসাথে এসেছি মানে? তুমি কি তোমার আপুর সাথে ছিলে নাকি? কেন, আপনি না সেই দিন আমার সাথে আপুর শ্বশুর বাড়ি গিয়ে কথা বললেন আর এখানেই ভুলে গেলেন? বুঝলাম না ভাই কিছু। ও তাহলে এটা কি সেই রিয়া না? রিয়া যদি এতদিন ওর বোনের সাথে থাকে, তাহলে সেদিন আমার নিজ চোখে দেখা মেয়েটা কে ছিল? এই রিয়ার সাথে আবার ওই রিয়ার কোনো সম্পর্ক নেই তো? আরে না, এটা কোনোভাবেই হতে পারে না। ওর আপুর কাছে বললেই তো আমি সবকিছু জানতে পারি। রিয়া কি সত্যি ওর আপুর বাসায় ছিল? এই যে মিস্টার লাদেন সাহেব, আপনি একটু পরপর কি চিন্তা করেন? কিছু না, তাহলে চলো তোমার বাবার সাথে দেখা করে আসি। চলেন। সেই কখন থেকে যে আপনার জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু আপনার কোনো খোঁজ খবরই নাই। রুম থেকে বের হতে আম্মু বলল, কি রে লাদেন, কই যাস? এই তো আম্মু, রিয়ার সাথে একটু ওদের বাসায় যাব, ওর বাবার নাকি আমাকে দিয়ে কি একটা দরকার আছে। পিছন থেকে আপু বলল, তাড়াতাড়ি চলে আসবে। রিয়াকে নিয়ে হেঁটে হেঁটে বাগান দিয়ে যেতে যেতে বললাম, এই গ্রামের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে জানো তুমি রিয়া। আমারও অনেক ভালো লাগে, এই জন্যই তো 1 মাস পর পর আমাদের গ্রামের বাড়িতে আসি। আচ্ছা রিয়া, তোমাকে একটা প্রশ্ন করব। করো। তোমার কি কোনো যমজ বোন আছে? এটা বলতে রিয়া আমার দিকে একটু সন্দেহ দৃষ্টিতে তাকে বলল, না কেন? আর হঠাৎ এই কথা বললে কেন? আরে না, এমনিই বললাম। বলছি তোমার কোনো যমজ বোন থাকলে খুব ভালোই হতো, তাই বলছি আর কি। ওকে বুঝতে দিলাম না যে আমি কি বলতে চাইছি। রিয়ার সাথে ভালো মন্দ কিছু কথা বলতে বলতে রিয়াদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আমি ওনাকে দেখে সালাম দিয়ে ভেতরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আঙ্কেল হাতে করে আপেল মুখে দিয়ে খেতে খেতে বলল,
তোমাকে আমি কত ভালো মনে করতাম, আর তুমি সেই দিন আমাদের সবাইকে টেনশনে রেখে চলে গেছো। একবার তো কাউকে ফোন করে কিছু বলতে পারতে নাকি? আসলে অনেক অনেক সরি আঙ্কেল, বস ইমার্জেন্সি কল করে বলছে তাড়াতাড়ি না গেলে আমার চাকরি চলে যাবে। এতদিনের চাকরির মায়া কি আর সারা যায় বলেন? তাই সব কিছু ফেলে চলে গেছিলাম। আর আপনার বাইকটা আনিয়েছেন কাউকে দিয়ে? তোমাকে খুঁজতে গিয়ে দেখি রাস্তার মাঝখানে বাইক পড়ে আছে। আর এমন চাকরি করা লাগবে না, এটা বাদ দাও। আমার অফিসে ঢুকে পড়ে স্বাধীনতা মতো চাকরি করতে পারবা, কেউ তোমাকে কিছু বলার সাহস পাবে না। পিছন থেকে রিয়া বলে উঠলো, কার চাকরি চলে যাচ্ছে বাবা? এই তো মা, লাদেনের কথা বলছি। ও না গেলে নাকি ওর চাকরি চলে যেত। আমাদের হেড অফিসে যে পদটা খালি আছে না, ওটা লাদেনকে দিয়ে দে। আরে না আঙ্কেল, লাগবে না। যদি চাকরি ছেড়ে দিই তাহলে বললুম। রিয়া মুসকে হাসি দিয়ে বলল, চাকরি থাকলে তো ছাড়বে। আঙ্কেল রিয়ার দিকে তাকিয়ে বলল, কি বললি মা? বুঝলাম না কিছু। বুড়ো হয়ে যাচ্ছ না বাবা তুমি, তাই এখন কিছু বুঝবে না। আর লাদেন, তোমার যদি সময় থাকে আমার সাথে ছাদে চলো, আমার তৈরি করা ফুলের বাগানটা দেখাবো। আঙ্কেল আপনি তাহলে থাকেন, আমি উপরে আছি। ওকে যাও, তবে আমাদের বাসা থেকে একসাথে খাবার দাবার করে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। উপরে যেতে যেতে রিয়া বললো মিতুকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। মিতুকে? আর কার কথাই বা বলছেন? আর না চেনার ভান করতে হবে না, আমি তোমার আপুর কাছ থেকে সবকিছু শুনে ফেলছি। উনি আমাকে সব বলছে। ও তাহলে সবকিছু জেনেই গেলেন? তাহলে শোনো, ডিভোর্স দেওয়া হয় নাই, তবে খুব শীঘ্রই দিয়ে দেবো। দেখি আগে কি হয়। এই পরকীয়ার পরে যদি ও আপনার কাছে ফিরে আসতে চায় তাহলে গ্রহণ করবেন? গ্রহণ করবো না মানে? অবশ্যই গ্রহণ করবো। তবে ও যখন আসবে না, ঘর থেকে লম্বা সুইটা দিয়ে ওকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে পরে আমি জেলে চলে যাবো। ঠিক এভাবেই গ্রহণ করব। পরকীয়া জিনিসটাই অনেক খারাপ, কিন্তু মেয়েরা তো এটা বোঝে না। লুকিয়ে আর কয়দিন এইসব করবে? মনে রেখো, ধরা পড়লে কিন্তু জামিন নেই। কেন অন্য মেয়েরা যদি এক স্বামীতে আসক্ত থাকতে পারে, তুমি রঙ্গিলা মেয়ে কেন পারবে না? তুমিও তো মেয়ে, ও তো একটা মেয়ে। তফাৎ শুধু ভালোবাসার। যারা ভালোবাসা না বোঝে তারাই এইসব কাজ করে। রিয়া, তুমি খুব সুন্দর কথা বললে। আর এগুলো কি তোমার লাগানো ফুল গাছ নাকি? তাদের এক কোণে সুন্দর করে সাজানো অনেক ফুল গাছ রাখা আছে। সব আমার লাগানো ফুল গাছ। আমি না থাকলে আমাদের বাসায় কাজের বুয়া এগুলো দেখে, আর আমি তো মাঝে মাঝে আসি। এখানে সবকিছু মিলিয়ে আমার কাছে পরিবেশটা অন্তত ভালো লাগছে। লাদেন, আমাদেরকে একবার তাকিয়ে একটা সত্যি কথা বলবে? রিয়ার কথা শুনে আমি ওর চোখের উপর তাকালাম, কিন্তু একটু পরে চোখ সরে নিলাম। কেমন যেন একটা মায়া কাজ করছে আমার। রিয়ার চোখের জাদু আমাকে কাছে টানছে। যতবারই আমি ওর কাছে আসছি, কেমন যেন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আমার। তোর আমি সব কি চিন্তা করছি, কোথায় আমি আর কোথায় ও। আবার আমি একটা বিয়েও করছি, কি রেখে যে কি চিন্তা করি না আমি মাঝে মাঝে। কি হলো, চোখ সরিয়ে দিলে কেন? এমনি বলো, তুমি কি বলতে চাও? এই 3 দিন তুমি কোথায় ছিলে আমি একটু জানতে চাই। সত্যি জানতে চাও? তাহলে শোনো, এই 3 দিন আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমি না থাকলে কার কার খারাপ লাগে আমার জন্য। আর বিশেষ করে ওর বিয়ের দাওয়াত ছিল, তাই সব কিছু রেখে সরাসরি ওর বিয়েতে চলে গেলাম। মজা করতে করতে কীভাবে যে 3 দিন চলে গেল বলতেও পারে না। তবে বিয়ে বাড়ি থেকে আমার ফোনটা হারিয়ে গেছে, এজন্যই তো আমাকে কল দিয়ে কেউ লাইনে পাচ্ছে না। রিয়া আবার হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ও। মনে মনে বললাম, রিয়া আমার কাছ থেকে কি জানতে চাইছে? আরে ভাই, আমার মাথায় এখন কাজ করছে না, এই রিয়াটাই কে? আর 2জন রিয়া দেখতে তো একদম হুবহু হতে পারে না। একটু হলেও তো ব্যবধান থাকতে পারে না ওদের কাছে। কিন্তু আমি কাকে দেখে কাকে রিয়া বলবো? আমি কি সব কিছু জানতে হবে? ওই মিয়া, আবার কি ভাবো? কিছু না রিয়া। আচ্ছা আমি তাহলে আজকে আসি, কেমন? লাদেন, কিছু বলবে কি আবার রিয়া? বলার জন্যই তো এখানে নিয়ে আসছি। তাহলে বলো কি বলবে। আর সেই কখন থেকে কি বলতে চাও আমি দেখছি, কিন্তু বলো না। আমাকে বলো, এখানে চলো, ওখানে চলো, যা বলার দরকার তোমার সরাসরি বলে দিলেই তো পারো। এত মনের ভেতর চেপে রাখতে হবে না।
আচ্ছা লাদেন, মনে করো হঠাৎ করে তোমাকে একটা মেয়ে প্রপোজ করছে, তুমি কি তাকে না করে দিবে? আমি হাসতে হাসতে বললাম, আমাকে আবার মেয়ে প্রপোজ করবে রিয়া? তোমার কথাটা শুনে আমার অনেক হাসি পেয়েছে। যে মেয়ে জানবে না আমার একটা বউ ছিল আগে, সে আর কোনো জন্মে আমাকে প্রপোজ করবে না। একটা বিয়ে করলে কি হবে? তোমাকে দেখে এখন যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। তাই আর মজা করতে হবে না, আজকে কাল বলে এভাবে মজা নিচ্ছ। আরে মজা করব কেন, সত্যি বলি, কোনো একদিন তোমাকে একটা মেয়ে প্রপোজ করবে, তখন কিন্তু তুমি তাকে ফিরিয়ে দিও না, আগে থেকেই তোমায় আমি বলে রাখছি। তোর তুমি আমার সাথে ফাজলামি করা শুরু করছো। রিয়াকে রেখে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, পেছন থেকে রিয়া বললো, লাদেন, আমি কিন্তু আর 2 দিন পর এখান থেকে চলে যাব। এর আগে তুমি একটা সুসংবাদ পাবে, নইলে হয়তো দুঃসংবাদ। দুইটা তো যে কোনো একটা তুমি বেছে নিও, কেমন? আমি আর দাঁড়ালাম না। তবে রিয়ার কথা বলে আমি কেমন জানি একটা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে ও আমার সাথে মিথ্যে কথা বলছে। কীভাবে যে এখন কি করব কিছু বুঝতে পারছি না। রিয়ার আপুর রুমে গিয়ে টোকা দিতে দুলাভাই এসে দরজা খুলে দিল, মানে রিয়ার আপুর জামাই। আমি ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করে রিয়ার আপুর কাছে গেলাম। রিয়ার আপু আমাকে দেখে বলে উঠলো, তো লাদেন, তুমি হঠাৎ করে কোথায় উদাও হয়ে গিয়েছিলে? আর বলিয়েন না আপু, একটু দরকার ছিল, এই জন্য সব কিছু ফেলে তাড়াতাড়ি যেতে হয়েছে। কি এমন দরকার ছিল তোমার? সবাইকে টেনশনে রেখে তুমি হঠাৎ করে উদাও হয়ে গেলে? এই তো আপু, অফিসের কিছু কাজ ছিল। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল আপু। বলি ভালো। আমি চলে যাওয়ার পর কি রিয়া তোমাদের বাসায় ছিল? মানে ও কি অন্য কোথাও গিয়েছিল তোমাকে রেখে? আপু আমার এই প্রশ্ন শুনে একটু চমকে গেল। তার মানে বুঝলাম আপু রিয়ার বিষয়ে সব কিছু জানে, কিন্তু আমাকে বলবে না। তবে আমাকে না বললে কি হবে, আমি সব কিছু খুঁজে বের করবই। আমি আবার বললাম, আপু আমি কি বলছি বুঝলে তো? ও না, বোঝার কি আছে? হ্যাঁ, রিয়া তো আমার সাথে আমার শ্বশুরবাড়ি ছিল, আর আমরা তো একসাথেই আসছি, কেন বলতো? আমি বুঝে গেলাম আপু কখনো সত্যি কথা বলবে না। ওনার চোখের ভাষা বলছে এক কথা, আর উনি বলছে অন্য কথা। বললে আর কি বা হবে। আর কিছু না বলে চুপচাপ নিচে নেমে গেলাম। সবাই আমাকে কেমন জানি মিথ্যা কথা বলছে। এই মুহূর্তে আঙ্কেল ডেকে বলল, লাদেন বাবা, খেয়ে যাও। না আঙ্কেল, আমি সকালের নাস্তা খেয়েই বাসা থেকে বের হয়েছি, আর আমি আসি আঙ্কেল, ভালো থাকবেন। এই বলে আর দাঁড়ালাম না, সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম। চিন্তা ভাবনা করছি 1-2 দিনের ভেতর ঢাকায় চলে যাব। বাসায় বসে বসে কি এখন ঘোড়ার ঘাস কাটবো? একটা চাকরি তো খুঁজতে হবে। সেদিন শিক্ষকের একটা নিয়োগ চোখে পড়লো, ভাবলাম আবেদনটা করেই ফেলি, চেষ্টাই তো করা লাগবে নাকি। বাড়িতে গিয়ে শুনলাম আপু বলছে বিকালে নাকি তুবাকে দেখতে আসবে। তা আপুকে জিজ্ঞেস করলাম, আপু পাত্রটা কে রে? আসলে তো দেখতে পারবি না। এর মাঝে আম্মু এক গাদা রাগ নিয়ে আমার হাতে কতগুলো পিঠা ধরে দিয়ে বললো, নে খা, জীবনে খাওয়ার খা। কত করে বললাম বাবা, এই মেয়ের থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারিস, কিন্তু না, আমার কথা একদমই শুনিস নাই। থাক তুই, তোর মতন যা ইচ্ছে হয় তাই কর। এটা বলে আম্মু ভেতরে চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে যে আপু, মাই ডিয়ার মমের? কি হয় না, মিম এসে তোরে পিঠা দিয়ে গেল, এই জন্য আম্মু তোর উপর রাগ করে আছে। আমি আর কিছু না বলে কিচেনে গিয়ে আম্মুকে পেছন থেকে জোরে ধরে বললাম, আম্মা আজকে আমাকে একটা সত্যি কথা বলে তুমি মিমকে দেখতে পাও না কেন জানতে পারি? আম্মু আমার দিকে ফিরে এবার আস্তে করে আমার গালে হাত দিয়ে বলল, কখনো তো এই আম্মুর মনের কথা বুঝতে চাইলি না। আমি তো তোর ভালোর জন্য সব কিছু করি। তোর মিমের সাথে যখন সম্পর্ক ছিল, তখন মিম অন্য কারোর সাথে প্রেম করত। ও তো শুধুমাত্র তোর সাথে অভিনয় করেছে প্রেমের। আমি একদিন দেখে ফেলি মিম নদীর পাড়ে একটা ছেলের কোলে মাথা রেখে শুয়ে আছে। আমাকে হয়তো দেখতে পারে নাই, তাই এর জন্য তো আমি সব সময় তোকে ওর থেকে দূরে রাখতে চেষ্টা করছি। আমি চাই না আমার ছেলেকে কেউ কষ্ট দেয়। সত্যি আম্মু মিম এমন করছিল? তবে কি আমি ধরে মিথ্যা কথা বলছি? এখন তো ওর বিয়ে হয়ে গেছে, চাইলে তুই ওকে বলে জিজ্ঞাসা করতে পারিস সত্যি কি ও তোর সাথে প্রেম করতো নাকি অন্য কারোর সাথে। সে না হয় বুঝলাম আম্মু, কিন্তু এখন তো ওর বিয়ে হয়ে গেছে, এখন কেন ওকে দেখতে পাও না? ওর স্বভাব চরিত্র আমার কাছে মোটেও ভালো লাগে না, তাই দেখতে পারি না। এখন আর কোনো প্রশ্ন আছে তোর?
না আম্মু, আর শুনলাম নাকি বিকালে তোবাকে দেখতে আসবে। বাবা, এই জন্যই তো এসব আয়োজন। তোবা ভেতরে ঢুকে বলল, তোমরা সবাই খুব খারাপ, আমাকে তাড়ানোর জন্য এসব প্ল্যান করছো না? থাকো, আমি তো এখন পর হয়ে গেছি না। আম্মু তোবার মাথায় হাত দিয়ে বলল, তুমি এখন বড় হয়েছো মা, আমাদের উচিত তোমাদের একটা ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়ার। তোবা আম্মু ঠিকই বলছে, মন খারাপ করিস না। আপুর মতো তুইও তো 1 মাস পর আসতে পারবি। ভাবছি আপুর মতোই তোর পাশের এলাকায় কোনো এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো, তাহলে এক দৌড়ে আসবি আর এক দৌড়ে শ্বশুর বাড়ি চলে যাবি, বড় আপুর মতোই। তোবার লজ্জা পেয়ে ভেতরে চলে গেল। পিছন থেকে বের হতে হতে বললাম, তোমার বিয়েটা দিয়ে একটা দায়িত্ব কমাতে পারলেই হলো। পিছন থেকে আম্মু বলল, বাবা, মেয়েটা যে কবে বড় হয়ে গেল কিছুই বুঝলাম না। বিকালে বিছানার উপর পা দুলিয়ে গেম খেলছি, হঠাৎ আপু বাইরে থেকে বলল, লাদেন, পাত্রপক্ষ তো চলে এসেছে, তুই এখনো রুমে কি করিস? আপুর কথা শুনে রুম থেকে বের হয়ে আপুকে উদ্দেশ্য করে বললাম, কই পাত্রপক্ষ চলে আসছে, দেখতেছি না তো। আরে গাধা, ঘরের ভেতরে বসে না থেকে বাইরে গিয়ে দেখ, ওরা হয়তো দাঁড়িয়ে আছে। আপুর কথা শুনে তাড়াতাড়ি বের হলাম। বাইরে গিয়ে দেখি ওরা সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। তবে সবচেয়ে বেশি অবাক হয়ে গেছি মিমের হাজব্যান্ডকে এখানে দেখে। শালা এখানে কি করে, দেখতে তো একদম নিষ্পাপ লাগে। আর ওর ভিতরে, বিশ্বাস কর ভাই, তো যদি একবার আমি হাতের কাছে পাই না, ছাড়বো না, কাঁচাই চিবিয়ে খাবো। এর মাঝে মিম বলে উঠলো, কিরে লাদেন, আমার কি এখনো ওই বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি বাসার ভেতরে নিয়ে যাবে? আরে ধুর, তুই কি বলিস মিম, আর বাইরে দাঁড়িয়ে না থেকে এখন তাড়াতাড়ি ভেতরে চল। মিমের হাজব্যান্ড আমার গায়ে হাত দিয়ে বলল, কি শালাবাবু, সেই দিনের মতো কি আজকে আবার লাল পানি খাওয়া হবে? আমি চোখ ঘুরে মিমের হাজব্যান্ডকে বললাম, আপনি মিয়া মানুষ ভালো না, এটা যে অন্য কিছু আমাকে আগে বলতেন তাহলে আমি আর খেতাম না। ইস, আর একটুর জন্য আমার সব মান ইজ্জত চলে যেত। থাক, এখন এসব কথা বাদ দেন, যান ভেতরে গিয়ে কথা বলুন। মিমকে পেছন থেকে ডেকে বললাম, মিম তুই একটু দাঁড়াতো, তোর সাথে আমার কিছু কথা আছে। সবাই ভিতরে চলে গেল। আমি মিমকে প্রশ্ন করলাম, ছেলে তো হাজব্যান্ডের কি হয় রে? কেন, তুই বুঝি জানিস না? জানি না দেখেই তো তোরে বললাম। এখন এত কথা বলিস না তো, তাড়াতাড়ি বল, পাত্র তোর হাজব্যান্ডের কি হয়? কি আর হবে, ছেলে ওনার ভাতিজা, আর আমি আছি বলেই এই ছেলেকে এখানে নিয়ে আসলাম তোর বোনকে দেখাতে। তোর কাছে তো আর আমার বিয়ে হলো না, তাই দেখি যদি তোর সাথে অন্য কোনোভাবে একটা সম্পর্ক তৈরি করা যায়, এই জন্যই প্ল্যান। আমি আর কিছু মিমকে বললাম না। মিম চুপচাপ এসব কথাগুলো বলে ভেতরে চলে গেল। অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছি, আমি থাকতে কিছুদিন তুবাকে এই ছেলের সাথে বিয়ে দিতে দিব না। দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি তুবা কালো শাড়ি পরে একটা চেয়ারে বসে আছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হয় এখানে। ছেলের নাকি মেয়েকে পছন্দ হয়েছে, আমার মা আর বড় বোনেরও ছেলে পছন্দ। আর পছন্দ না হবার কি আছে, ছেলের টাকা পয়সা কোনো কিছুতে অভাব নাই। আবার ছেলের বডি দেখে বোঝা যাচ্ছে প্রতিদিন জিম করে। ছেলের বাবা আমার মাকে প্রশ্ন করলো, আমাদেরও আপনার মেয়েকে পছন্দ হয়েছে আর আমার ছেলেকেও আপনাদের পছন্দ হয়েছে, সব যেহেতু ঠিক, তাহলে আর পিছিয়ে থেকে লাভ আছে, বিয়ের কথা বললেই ফেলি, কি বলেন? আমার আম্মু আবার সলমনে বলে উঠলাম, ফেলি মানে বিয়ের কথা? আমি তো চাই সামনের শুক্রবারেই। এর মাঝে আমি আম্মুকে থামিয়ে বললাম, আম্মু আমাকে একটু কথা বলতে দেবে নাকি নাকি সব কিছু তোমরাই বলবে? মিম আমার দিকে তাকিয়ে বললো, তুই আর কি বলবি, আমার সব জানা আছে, এই কথা তো বলবি। এটা আমার আপন ছোট বোনের মতো, ওকে যেন কখনো কষ্ট না দেখে, ও যেন সুখে থাকে। আর এসব তোর বলতে হবে কেন, আমি তো তোর ছোটবেলার ফ্রেন্ড, আমাকে বিশ্বাস করতে পারিস না? আমি থাক তোর কিচ্ছু হবে বলে তোর মনে হয়? মিম আমি এই কথা বলিনি, কিন্তু আমাদের একটু সময় দে, আমরা একটু ভেবে চিন্তে দেখি। আপু আমাকে ধমক দিয়ে বললো, এত কথা বলিস কেন? আর তাছাড়া ছেলের ভেতরে কি এমন কম আছে? আপনারা আমার ভাইয়ের কথা কিচ্ছু মনে করবেন না, ওর মাথায় একটু সমস্যা আছে। আপুর কথা শুনে মেজাজ আমার গরম হয়ে গেল। ওদের সামনে তো এমন কিছুই বলতে পারি না যে আপু আমাকে পাগল বানিয়ে দিল। মিমকে ইশারা করে বললাম, একটু সময় দিয়ে আমাকে প্লিজ। মিম আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলল, আচ্ছা লাদেন, তাহলে তোর কথাই রইল, তোরা সবাই মিলেমিশে পরামর্শ করে জানাবি কেমন? আর এটা মাথায় রাখিস, এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে শুধু আমার জন্য, তুই আমার ফ্রেন্ড, এই জন্য জাস্ট একটু দায়িত্ব পালন করলাম, আর বাকিটা তোদের সিদ্ধান্তের ওপর। আচ্ছা তাহলে আজকে আমরা গেলাম, আসি। মিম তোরা অনেক অনেক ধন্যবাদ, আর আপনারা চিন্তা করবেন না, আমি ফোন করে অবশ্যই জানিয়ে দেবো আপনাদের। ছেলের বাবা আমার মাথায় হাত দিয়ে বলল, এই না হলো ভাই, ভাই তো ভাইয়ের দায়িত্ব পালন করবেই, তবে আমার ছেলে এতটাও খারাপ না, তুমি চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারো, আসি।
এটা বলে ওনারা চলে গেলেন। আপু উঠে ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, এটা তুই কি করলি? এত কষ্ট করে মিমকে বলে এই সম্বন্ধ আমি নিয়ে আসলাম, নয়তো এত বড় ঘর থেকে ওরা কি আসতে বলে তোর মনে হয়? আর তুই ওদের কি করলি, ঘুরিয়ে দিলি? আপুর দিকে তাইকে বললাম, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন পরের বাড়ির মেয়ে, এখান থেকে চলে যা। মেজাজ আমার এমনিই গরম হয়ে আছে, কখন যে কি করে আমি নিজেও জানি না। সাথে সাথে আম্মু আমার গালে ঠাস ঠাস করে তুলে চড় দিয়ে বলল, ও তোর বড় বোন হয়, কি সব কথা বলতেছিস তুই? ও পরের ঘরের মেয়ে মানে? তাহলে তুই কে? হ্যাঁ, আম্মুর কথা আমি আর কিছু বললাম না, সরাসরি আমি আমার রুমে চলে গেলাম। আচ্ছা, তুই কি আমার বোন না? আমাকে একটু জিজ্ঞেস করার দরকার ছিল না যে তোর ছেলেকে পছন্দ হয়েছে কিনা? আর আমার আম্মু জান ওনার বড় মেয়েকে নিয়ে পড়ে আছে, আমি এই পরিবারের মনে হয় কিছু না। এর মাঝে রুমে তুবা এসে বলল, ভাইয়া তোমার মন খারাপ? আরে তুবা তুই আয় আয়। তুবা এসে আমার পাশে বসে বলল, সরি ভাইয়া। সরি কেন? আমার জন্য খালামণি তোমাকে চড় দিয়েছে। থাক বাদ দেবন। আচ্ছা বলতো, ছেলে কি তোর পছন্দ হয়েছে? আমার কি আর পছন্দ আর অপছন্দ? তোমরা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, তোমরা আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তার কাছেই বিয়ে বসবো, তবে তোমার অনুমতি ছাড়া নয়, সবাইকে খুশি করে তারপর। একটা কথা বলবো তুবা? বলো ভাইয়া। আমি 3 দিন কোথায় ছিলাম জানিস? কোথায় ভাইয়া? তুবাকে এক এক করে সব বললাম, শুধু রিয়ার কথা বললাম না। তুবা সব শুনে কান্না করে দিয়ে আমাকে জোর ধরে বলল, ভাইয়া তুমি বেঁচে ফিরে আসছো এইটাই অনেক। যদি সত্যি সত্যি ওরা তোমার সঙ্গে কিছু করে ফেলতো? আমি এত সহজে মরবো না রে বোন, ওই শালাকে তো আমি কিছুতেই ছাড়বো না। আর এখন তো বুঝলি আমি কেন ওই বিয়েতে রাজি না। ভাইয়া তুমি বলবে আর না বলবে কি, আমি এমন ছেলের কাছে জীবনেও বিয়ে বসবো না। ওদের মনে কোনো মায়া দয়া নেই। ওদের ব্যবসায়ী এটা, মানুষের জীবন নিয়ে খেলা। দেখিস আমি অনেক ভালো কোনো ছেলের সাথে তোর বিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। তুই আমার একমাত্র ছোট্ট বোন, যে এখন গিয়ে মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়, আমি সব কিছু দেখে নিচ্ছি। এর মাঝে বড় আপু রুমে ঢুকলো, আমার কি অপরাধীর চোখে তাকিয়ে আছে, এটা দেখে আমার একটু খারাপ লাগলো। জিজ্ঞাসা করলাম, কিছু বলবি কি আপু? আপু আমাকে জোর ধরে বলল, তোর সাথে এত কিছু হয়ে গেল আর আমাদের একবারও বললি না? বললে কি হতো, তোরা সমাধান করতে পারতি। কোনো কিছু না শুনে তো বিয়েতে রাজি ছিলি, তবে জানা বিয়ে দিয়ে তোমার জীবনকে নষ্ট কর। আপু ফোনটা হাতে নিয়ে বলল, দেখ আমি ওই শালাকে কি বলি। আমি আপুর হাত ধরে বললাম, ওদের সাথে তোর এত কিছু বলতে হবে না, বলা যায় না কখন কি করে বসে। ফোন করলে বলবি আসলে আমার বোনের সাথে একজনের সম্পর্ক ছিল, আমরা তার সাথেই বিয়ে দেবো ঠিক করছি। মানে বিষয়টা যেন খুব সাধারণ হয়, কেমন ওরা যেন কিছুই বুঝতে না পারে। কিছুক্ষণ আপুর সাথে কথা বলার পর ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুমিয়ে আসি, তখন তুবা এসে বলল, ভাইয়া মিমাপু তোমাকে ডাকছে। আপুর সাথে নাকি তোমার ঘুরতে যাওয়ার কথা ছিল, এই জন্য দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি তুমি রেডি হয়ে বের হতে বলছে। এই বলে তুবার রুমে বসে আছে। তুবার কথা শুনে আমি শোয়া থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে ফিরে এসে দেখি তুবা মন খারাপ করে আমার রুমে বসে আছে। কি রে তুবা, তোর আবার কি হয়েছে? তুই কথা বলবি না আমার সাথে? ও মা, আমার ছোট বোন হঠাৎ এত রেগে গেল কেন? রাখবো না তো কি করবো? হ্যাঁ, বাহিরে এক মেয়েকে নিয়ে ঘুরাই যাস না। আর আমরা পর হয়ে গেলাম, একদিন তো আমাকে নিয়ে কোথাও গেলি না। ও তাহলে এই বিষয় বোন, ঠিক আছে যা, আমি ঢাকা যাওয়ার আগে একদিন তোকে আর আপুকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসবো, ঠিক আছে? মনে থাকবে তো? তুই তো আবার সবকিছুই ভুলে যাস। না বোন, এখন আর কিছুই বলবো না, তুই চিন্তা করিস না। আমি গেলাম। রুম থেকে বের হতে দেখি আম্মু আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আসছে। তুই আমার রাগ করার কথা আর রাগ দেখাচ্ছেন উনি। কি এক কপাল রে ভাই আমার। আম্মুর রাগ দেখে আমার খুব ভয় হচ্ছে। সামন থেকে আপু ইশারা করে বলল, তাছাড়া এখান থেকে চলে যা, নইলে আম্মু তোর অবস্থা খারাপ করে দিবে। দিলাম এক দৌড়। পেছন থেকে আম্মু বলল, পালিয়ে যাবি কোথায়? আমিও দেখবো। বাইরে এসে দেখি নীল শাড়ি, চোখে কালো চশমা, ঠোঁটের উপর হালকা লিপস্টিক, চুলে হালকা করে স্টাইল করে আসছে। আর শরীরের ঘ্রাণটা একেবারে মাতাল করার মতো অবস্থা করে দিচ্ছে। মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, ঘর থেকে এইভাবে দৌড়ে আসলি কেন? আর আমার দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে আছিস বা কেন? প্রথম প্রশ্নের উত্তর হলো আম্মুর দৌড়ানি খেয়ে এখানে আসলাম। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো তোরে দেখে হা হয়ে তাকিয়েছি। তোরে দেখে তোর পর আবার দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলাম। কেমন জানি তোরে দেখে আমার পাগল পাগল অবস্থা হয়ে গেছে। এটা ভুলে যাবেন না স্যার, আমার কিন্তু হাজবেন্ড আছে। হাজবেন্ড আছে তো কি হয়েছে, তুই চাইলে আমি আবার। রাধেন প্লিজ। থাক ম্যাডাম, আপনার আর ভাব দেখাতে হবে না, আমি তো এমনি তোর সাথে মজা করলাম। এই রিক্সা এখানে আসো। রিক্সা নিয়ে সামনের দিকে যাচ্ছি। রাধেন বল।
অনেকদিন পর দুজনে একসাথে হলাম, তাই না? মোরে, আজকে আমার খুব ভালো লাগছে। আমারও। তোর না হাজব্যান্ড আসছিল আজকে? তাহলে আবার তুই আমার সাথে ঘুরতে বের হলি কি করে? তোর হাজব্যান্ড কি তোরে বেরোতে দিয়েছে? আরে ওর কথা বলিস না, ওই এসে কি একটু থাকতে চায়? সারাদিন শুধু কাজ নিয়েই পড়ে থাকে। তাহলে তোর স্বামী তোরে সময় দেয় কখন? লাদেন, পারিবারিক বিষয় নিয়ে কোনো কথা বলবি না, এটা তোর কাছে আমার একটা অনুরোধ রইল। আচ্ছা সরি মিম, আর বলবো না। আমি তো তোর ভালোর জন্যই। লাদেন, আমি আর কিছু বললাম না। মিম আগের থেকে অনেক চালাক হয়ে গেছে, বুঝে গেছি। দুটো টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকলাম। দুজনে গিয়ে একটা বেঞ্চের উপর বসলাম। হঠাৎ মিম প্রশ্ন করলো, এখানে কারা আছে জানিস লাদেন? কারা আর আসবে? হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নট স্বামী স্ত্রী। আর আমরা? আরে পাগলি, আমরা তো ফ্রেন্ড। আমরা তো এখানে আড্ডা দিতে এলাম। আর মিম, তোর যেই কথাটা এখনো বলা হয় নাই, বল। তোর হাজব্যান্ড কিসের ব্যবসা করে বললি না তো? মিম কিছুক্ষণ আমার দিকে তাকালো। তবে আমি এটা বুঝে গেলাম মিম হয়তো আমার এই কথা শুনে একটু ভয় পেয়েছে। একটু হলেও আন্দাজ করতে পারছি আমি মিম ওর স্বামীর বিষয়ে কিছুটা হলেও জানে, কিন্তু ও বলবে না। হয়তো ওর হাজব্যান্ড ওকে থ্রেট দিয়েছে। রে মিম, আমার কথা শুনে ভয় পেলি নাকি? মিম একটু ঘাবড়ে গিয়ে বললো, না না, ভয় পাবো কেন? আসলেই আমার স্বামী কিসের ব্যবসা করে আমি কখনো তা জানতে চাইনি। তবে তুই যেহেতু বললিস, আমি ওকে বলে দেখবো নে ও কিসের ব্যবসা করে। আমি বুঝে গেছি মিম আমাকে এই সম্পর্কে কোনো কিছুই বলবে না। আমাকে সব কিছু খুঁজে বের করতে হবে। এইসব প্রশ্ন আর করলাম না। অনেকক্ষণ চুপচাপ থাকার পর আস্তে করে মিম আমার হাতটা ধরে একটা কিস করে বললো, মনে আছে লাদেন, ছোটবেলায় আমাদের প্রেমের কথা? মিমের এই কথাগুলো শুনে আমার আম্মুর বলা কথাগুলো মনে পড়ে গেল। ওর থেকে হাতটা ছাড়িয়ে বললাম, তুই আর আমার সাথে কথা বলবি না শালি। এক নম্বর মিথ্যাবাদী তুই। কীভাবে পারলে আমার সাথে বেইমানি করতে? তুই করতে পারলে, যদি আমি এলাকায় থাকতাম তাহলে হয়তো আমি তোরে হারিয়ে। মিম আমার মুখে হাত ধরে বলল, অনেক কথা বলে ফেলেছিস তুই ভাই, আর কিছু বলিস না। এখন আমি তোর সাথে কি এমন চিট করেছিস সেটা তো আগে বলবি নাকি? এখন তুই তোর পথে, আমি আমার পথে, এই জন্যই বলা যায়। তবে তুই যে গোপনে গোপনে আমার সাথে এটা করবি আমি কখনো ভাবতে পারি নাই। আমি তোর ছোটবেলায় অনেক ভালো পেতাম। তোর মতো খেয়াল আমাকে আর কেউ করতো না, কিন্তু তুই এখন তুই আমার হাতের মার খেতে চাস? ফাউল প্যাঁচ না পেঁচি আগে বল কে আমার নামে কি বলেছে যার কারণে তুই আমার উপর রেগে গেলি? আমি আম্মুর বলার কথাগুলো মিমকে এক নাগারে বললাম। শেষে বললাম, আমি আম্মুর কথা বিশ্বাস করি জানিস মিম। আর কেন বিশ্বাস করছি তার কারণ একটাই, আম্মু তোর সাথে কোনো ছেলেকে প্রেম করতে দেখার পর আম্মু আর তোরে দেখতে পারে না। প্রথম ভাবতাম আম্মু তোরেই দেখে কেন রেগে যায়, কিন্তু সেদিন সকল তথ্য নিলাম আম্মুর থেকে। আর এটা ভেবেও আমারও অনেক মন খারাপ হয়েছে, তুই কেমনে এটা করলি। তবে তোর কাছে আমার এখন একটাই অনুরোধ, আমার কাছে এখন আর মিথ্যা কথা বলিস না। মিম আমার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর আমার দিকে একটু কান্নার নজরে তাকিয়ে বললো, সত্যি লাদেন, তোর আম্মুর কথাই ঠিক। তবে বিশ্বাস কর, আমি সত্যি তারে অনেক ভালোবাসতাম। তবে আমি ওই ছেলের কাছ থেকে তোর টাকা নিতাম, মুরগি হিসেবে ওকে রাখতাম, শুধু ব্যবহার করতাম মাত্র, আর কিছু না, বিশ্বাস কর। থাক মিম, এখন আর মিথ্যা কথা বলতে হবে না। এখন এসব বললেই আর কি হবে, বাদ দে। আচমকা মিম আমার হাত ধরে আমার হাতের উপর চুমু রেখে বলল, এখনো তো আমি তোরে অনেক ভালোবাসি, তুই বিশ্বাস কর। আর যদি বিশ্বাস না করিস আমাকে একবার বলে দেখ, তুই যা বলবি আমি তাই করব। যদি বলিস তোর সাথে এক্ষুনি এই মুহূর্তে বিছানায়। মিম তোর আগে বলছি কিনা মনে নাই, তবে এখন আবার নতুন করে বলছি, এই পরকীয়ার কারণে আমার বউকে আমি ছেড়ে দিয়েছি। আর এখন যদি তুই এসব কথা বলিস তাহলে হয়তো। দেখ না দিন, আমাকে খারাপ মনে করিস না, আমি শুধু তোর ভালোবাসা প্রমাণ করার জন্য এসব করেছি, তুই বিশ্বাস কর। মিম আমাদের এখন চলে যাওয়া উচিত, একটা গভীরে আমাদের যাওয়া ঠিক না। তবে তুই হয়তো এখন আমার ফ্রেন্ড, যদি কোনোদিন শুনি আমার বউয়ের মতো তুইও পরকীয়ায় প্রেম জড়িত, সেদিনই তোর সাথে আমার সব বন্ধুত্ব শেষ। শুধু শেষই করবো না, তোর অবস্থাও কিন্তু অনেক খারাপ করে দেবো। একটা বিষয় মাথায় রাখবি, পরকীয়ায় প্রেমে যারা করে ওরা কোনো ভালো মায়ের সন্তান হতে পারে না। 8-10 বাপ আর 4-5 মায়ের সন্তান যারা, ওরা নিজেও জানে না ওদের বাবা মাকে, ওরা এইসব কাজ করে আর সমাজ থেকে নষ্ট করে। আমি আমার বউকে কেটে টুকরো টুকরো করতাম, শুধু ওর পেটে বাচ্চা ছিল বলে কিছু করিনি। তবে এত সহজে ছেড়েও দেবো না, ওকে আমার দেখার আছে, এখনো ডিভোর্স দিই নাই। আমার কাঁধে মাথা রেখে শুয়ে বললো, আমাকে আমাকে এতটাও খারাপ মনে করিস না, আর আমাকে দিয়ে এইসব কখনোই হবে না, এটা তুই নিশ্চিত থাকতে পারিস। আমি দাঁড়িয়ে বললাম, তোর সাথে আমার এখানে আসাটা ঠিক হয় না, তুই এখন অন্য কারো একজনের আমানত। শুধু ফ্রেন্ড হিসেবে শেষবারের মতোই আসলাম কিছু কথার উত্তর জানতে, কিন্তু তুই বললি না। শেষে একটা কথা বলি, নিন আপন মানুষ যেন দেখিস আপনকে কেটে না ফেলে, যাদের মনের ভেতরে কোনো মায়া দেওয়া নেই। বলতে যায় না, যখন মাথায় রক্ত উঠে যায় তখন সে হয়তো তার কাছের কাউকেও কেটে ফেলতে একটু হাত কাঁপবে না। টাকা থাকলে সব হয় না রে মিম, সুখটাই আসল। আমি এখন সব সেরে
একটু সুখ খুঁজছি, দেখি কারো কাছে একটু সুখ পাওয়া যায় কিনা। তবে এটা যদি টাকা দিয়ে কেনা যেত না, যত টাকা লাগে আমি কিনতাম, বাট আফসোস এই জিনিসটা খুঁজে বের করতে হয়। আমিও আজ থেকে হয়তো এই ঠিকানায় খুঁজে বেড়াবো। আর তুই এমন একজন মানুষ মরণকে সাথে নিয়ে শুয়ে থাকিস। আর কিছু বলবো না, তবে এটাই বলবো, তুই ভালো থাকিস। আমার কথাগুলো শুনে মিম মুখে কাপড় দিয়ে কান্না করছে। মিম হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছে আমি সব কিছু জেনে গেছি। কিছুক্ষণ কান্না করার পর মিম দাঁড়িয়ে বলল, লাদেন, আমি তোর শেষবারের মতো একটু চুরি ধরতে পারি? না রে মিম, তোর সাথে এখন আমার অনেক দূরত্ব বেড়ে গেছে, সেটাকে কখনো কাছে টানবি না। কালকে হয়তো আমি ঢাকায় চলে যাব। আসি রে, ভালো থাকিস। শুধু একটাই প্রশ্ন তোর কাছে, তুই এসব কিভাবে জেনে গেলি? জানি না কিভাবে সব জেনে গেলাম, তবে এই মরণ খেলায় আমিও ঢুকে গেছিলাম। বেঁচে ফিরে আসছি নিজের বুদ্ধির জোর দিয়ে। যদি আপনজনকে ভালো করতে না পারিস, নিজে মরে যা, নাহলে ওকে মেরে তুই জেলে চলে যা। আমি মনে করি এটাই তোর জন্য বেটার অফার। টাকা দিয়ে খাল কেটে কুমির ঘরে নিয়ে আসলি, তবে এটা কিভাবে মারবি সেটা একমাত্র তুই নিজেই ভালো জানিস। হয়তো এই পথ তোর কাছে খোলা আছে। আসি রে। আমাকে নিয়ে যা। তো বলছি না, তোর সাথে এখন আমার অনেক দূরত্ব বেড়ে গেছে, মায়া বাড়ি আর কোনো লাভ আছে? লাদেন, 1 মিনিট সময় হবে? তোর সাথে একটু কথা বলবো। আমি আবার দাঁড়িয়ে বললাম, বল। কখনো যদি আমি জেলে চলে যাই, জেল থেকে বের হবার পর আমাকে বিয়ে করবি? এই কথাটা বলে মিম আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, দেখে খুব মায়া লাগলো। আমি মিমের মাথায় হাত দিয়ে বললাম, সত্যি তুই অনেক ভালো একটা মেয়ে, তবে মাঝে মধ্যে আমাদের সাথে এমন কিছু হয়ে যায় আমরা নিজেরাও কিছু বলতে পারি না। তবে এমন কিছু কখনোই হবে না। যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তাদের চোখ একটা থাকে না, অনেকগুলো চোখ থাকে ওদের। কখনো এমন করতে যাবি না, নইলে নিজের বিপদ নিজেই ডেকে আনবি। মনে করবি কপালে যা আছে তাই হবে। খুব শীঘ্রই এসব থেকে মুক্তি পাবে। শুধু আমার জন্য একটু দোয়া করিস। তবে যদি তুই জেলে চলে যাস, আমার কাছে ফিরে আসলে আমি হয়তো তোরে কখনোই গ্রহণ করবো না। কারণ কি জানিস, এখন আমি আর প্রিয়জনদের বিশ্বাস করি না, সবাই শুধু ধোঁকা দেয়। তুই বলছি না তোরে, আমি টাকা ছেড়ে এখন সুখের আশায় বাসা থেকে বের হয়েছি। সুখ যে কোথায় আছে তা আমি দেখে নেব। তুই নিজেকে আবার ভালো করে তৈরি করে নে, তাহলেই হবে। মিম হতাশ হয়ে বলল, আমি কিভাবে আমার হাজবেন্ডের সব কিছু জানতে চাইছি না। আরেকদিন যদি দেখা হয় তাহলে জেনে নেবো। হঠাৎ করে আমার এমন মনে হলো আমাদের দুজনকে কেউ ভিডিও করছে। একটা পিস্তলের আওয়াজ পেলাম, আশেপাশে তাকে দেখি কেউই নাই, কিন্তু আমার এমনটা মনে হলো কেন? না, অনেক সময় হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি আগে এখান থেকে বের হতে হবে। মিমকে রেখে পেছনে ফিরে হাঁটা শুরু করলাম। মিম পেছন থেকে দৌড়ে আসতে করে বলল, দাঁড়া লাদেন, আমাকে নিয়ে যা তোর সাথে করে। আমি হাঁটতে হাঁটতে জোরে বললাম, মিম এখানে দাঁড়িয়ে যা, তুই তোর মতোই চলে যা, আমাদের কেউ ফলো করছে পেছন থেকে, তাড়াতাড়ি কিছু হবার আগে এখান থেকে চলে যা। মিম আর আমাকে ডাক দিল না, আমি ওর পিছনে না দেখে চলে যাচ্ছি। দুটোর সামনে যেতে আবার একটা মাইক্রো আমার সামনে এসে দাঁড়ালো। আমি আগে থেকেই প্ল্যান করে রাখছি, যদি আবার ওরা আমার সামনে আসে না, সাথে সাথে পুলিশকে লোকেশন দিয়ে দেব। আর একজনকে আমি এই কথা বলেও রাখছি, চেনা পরিচিত এক ভাই ছিল আমার পুলিশে, যে ফোনটা বের করে কল দেবো অমনি মাইক্রোর ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। আর মেয়েটা যখনই আমার সামনে এসে দাঁড়ালো, আমার মনের ভেতরে ভয়টা যেন মুহূর্তেই ভেতরে দূর হয়ে গেল। যেটা ভাবছিলাম সেটা না, কিন্তু এই মেয়েকে তো চিনতে পারলাম না। এ আবার কি, নাকি আমাকে আগে থেকে চিনতো? আরও চেনা যাচ্ছে না মুখে মাস্ক থাকার কারণে। তবে আমি এইটুকু আন্দাজ করতে পারছি মেয়েটার শরীর থেকে যেই ঘ্রাণ আসছে, এই ঘ্রাণটা একমাত্র রিয়াই বেশি ব্যবহার করে। তাহলে এটা কি রিয়া? দেখি একবার জিজ্ঞেস করে, যদি আমার অনুমান সঠিক হয়। আমি কিছু বলার আগে মেয়েটার মুখ থেকে মাস্ক খুলে ফেললো। আরে তো দেখি রিয়া, মনে মনে যা ভাবছিলাম তাই হয়েছে। আমাদেরকে তাকে রিয়া প্রশ্ন করলো, কি মিস্টার লাদেন, ভয় পেয়েছিলে নাকি? না, ভয় পাবো কেন? তবে রাস্তাঘাটে গাড়ি চালাবে ঠিক আছে, কিন্তু হুট করে কারোর সামনে এভাবে গাড়ি থামালে তো ভয় পাবোই। আমি তো ভাবছিলাম সেদিনের মতোই কিছু হবে। এটা বলতে রিয়া আবার আমার দিকে তাকে জোর দিয়ে প্রশ্ন করলো, সেই দিনের মতো মানে? না কিছু নেই, এমনি বললাম। দেখো লাদেন, একদম মিথ্যে কথা বলবে না। আমার মনে হচ্ছে তুমি এর আগেও এমন ভয় পেয়েছো। আগে কি কেউ তোমার সামনে আমার মতো মাইক্রো এভাবে থামিয়েছিল? এই মেয়ে তো অনেক চালাক দেখি, সুযোগের সদ্ব্যবহার করছে। না, আমাকে কি তোমার বলদ মনে হয়? এত সহজে আমি সব কিছু বলবো না। এবার আমি রিয়ার দিকে চোখ রাঙিয়ে বললাম, কাজটা কি তুমি ঠিক করলে রিয়া? আর কোনোদিন এভাবে কারোর সামনে হুট করে গাড়ি থামাবে না। আচ্ছা আমি গেলাম, তাও তুমি তাহলে। রিয়া খপ করে আমার হাত ধরে বললো, আরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আর আমার জানা মতে পিছনে তো একটা পার্ক আছে, তুমি কি সেখান থেকে আসলে নাকি? রিয়ার হাত ছাড়ে বললাম, আমি কোথা থেকে আসলাম না আসলাম এটা কি তোমাকে বলতে হবে নাকি? যাও নিজের রাস্তা নিজে মাপো, এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। লাদেন, বেশি কিছু বলবো না,
জাস্ট কিছুটা সময় আমাকে দাও, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ। সবাই তো কিছু না কিছু বলতে চায়, এর মাঝে তুমি আর নতুন করে কি বলবে? এমনি আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাসে যেতে হবে, নইলে আম্মু আর পেটের ছাল তুলে দেবে। আন্টির সাথে আমি কথা বলবো, অনেক আশা নিয়ে আসছি তোমার সাথে একটু কথা বলবো বলে, আমাকে ফিরিয়ে দিও না। বুঝলাম না ভাই, সবাই খালি আমার সাথে কথা বলতে চায় আর বিপদও শুধু আমার জন্যই আছে। দেখি এবার নতুন করে কি বলতে চায়। ওই লাদেন, আমি কি বলছি, নাকি এখন আবার অনুরোধ করতে হবে? না, সেটা করার দরকার নেই, তখন বলো কি বলতে চাও, আমি শুনছি। এখানে না, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি। না না, এই মেয়ের সাথে মাইক্রোতে তো ওঠা যাবে না, বলো তো যায় না কখন কি করে বসে। আমার সাথে গেম খেলা হচ্ছে না, সেটা তো আমি কখনোই হতে দেবো না। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, দেখো রিয়া, আমি এখন গাড়িতে উঠতে পারবো না, তোমার যদি কিছু বলার থাকে এখানে বলতে পারো, অন্য কোথাও গিয়ে আমি সময় নষ্ট করতে পারবো না। তোমার সময়ের অনেক দাম আছে দেখি না, কিছুক্ষণ আগে যখন মিমের সাথে কথা বলে সময় কাটাচ্ছিলে তখন সময় যাচ্ছিল না? ওরে, এই মেয়ে কিভাবে এই কথা যেন গেল, আমার তো কিছুই মাথায় আসছে না। ও, আমি বলছিলাম না আমাদের কেউ ফলো করছে, হয়তো সেটা রিয়া হবে। কে মিস্টার লাদেন, আমার কথা শুনে কি ঘাবড়ে গেলে নাকি? না, ঘাবড়ানোর কি আছে, আর মিম অনেকদিন ধরে বলছিল আমাকে একটু তোর সাথে বাইরে ঘুরতে নিয়ে যাবি। অনেকদিন ধরেই বাসায় একা একা থাকি, কেমন জানি বোর হয়ে যাচ্ছি, এজন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, ওর মন ভালো হয়ে যাবে, তাই একটু পার্কে গেছিলাম। তুমি কোথায় গিয়েছিলে আর না গিয়েছিলে সেটা দেখার বিষয় আমার না, এখন আমি কি বললাম, আমার সাথে কি একটু আসবে নাকি? আমি তো যাবোই বললাম, কিন্তু গাড়ি দিয়ে নয়, চলো সামনে তো পার্ক আছে, হেঁটে হেঁটে ওখানে চলে যাই। আবার ওই পার্কে কেন, চলো অন্য কোথাও যাই। না, অন্য কোথাও যেতে পারবো না, যদি যেতে চাও তো চলো, নইলে আমি বাসে চলে যাচ্ছি। তুমি এত খাট টেরা কেন? আমি মানুষটাই এমন। এখন আর এত কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, চলো তোমার কথাই রইল, হেঁটে হেঁটেই যাই। কেমন মানুষ তুমি বুঝলাম না, গাড়ি থাকতে হেঁটে যাও। তোমার কোনো সমস্যা রিয়া? যদি সমস্যা থাকে তুমি আমার পিছন পিছন গাড়ি নিয়ে আসো। আমি বলছি আমার কোন সমস্যা, এখন এত কথা না বলে তাড়াতাড়ি চলো। সে তো যাচ্ছি, কিন্তু হঠাৎ করে তোমার কি হলো যে আমাকে নিয়ে পার্কে যাচ্ছ? যখন সাথে মিম ছিল তখন তো কিছু বললে না, আর আমি আছি দেখে। থাক, আর কিছু বলতে হবে না রিয়া, চুপচাপ হাঁটতে হাঁটতে পার্কের ভেতরে চলে গেলাম, আবার সেই আগের জায়গায় বসলাম, এদিকে ফিরে বললাম, ম্যাডাম এখন কি বলবেন বলতে পারেন, আমি অপেক্ষায় আছি। বলবো বলবো, তবে তার আগে আমার কিছু প্রশ্ন আছে। বলে ফেলো তাহলে, আমি উত্তর দিয়ে দেই। তোমার বউকে কখন ডিভোর্স দিবে? এটা আমার পার্সোনাল বিষয় রিয়া, এগুলোর মাঝে তুমি নাক গলাবে না। আমার প্রশ্নই তো এখানে, কারণ আজকে আমিও তোমাকে পার্সোনাল কিছু বলতে যাচ্ছি, তাই তোমার পার্সোনাল এই বিষয় সম্পর্কে আমার জানতে হবে। কি এমন পার্সোনাল কথা বলবে রিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর হঠাৎ করে রিয়া এমন পরিবর্তন হয়ে গেল কেন? নাকি আমি সব কিছু উল্টাপাল্টা দেখছি? রিয়া আমাকে একটা চিমটি দিয়ে বললো, আরে এত চিন্তা করতে হবে না, আমি এতটাও গভীরে যাব না, শুধু আমি যা জানতে চাইছি তাই বললেই হবে, আর কিছু না। বলাই লাগবে যেহেতু বলেই দেই। রিয়াকে বললাম ওকে ডিভোর্স দেবো, তবে আমাকে আগে কিছু করে দেখাতে হবে, এই ধরো একটা চাকরি আর একটা বিয়ে, এই দুটো জিনিস হলেই হবে আমার, এরপরে ওকে গিয়ে মজা দেখাবো। যদি তুমি চাও আমাদের অফিসে চাকরি নিতে পারো, বলছি না এটা তোমার জন্য একটা স্পেশাল অফার, আমাদের কোম্পানিতে যখন ইচ্ছা তখন চাকরি নিতে পারবে। আর বিয়ের বিষয় পরে বলি, আগে একটা বিষয় সাবধান করে দিলাম তোমাকে, আজকে আমি এমন কিছু বলবো তুমি একদম ঘাবড়ে যাবে না, এইগুলো শুনে একদম স্বাভাবিক হয়ে থাকবে, কেমন? রিয়া কি আমাকে সেদিনের বিষয়ে কিছু বলতে চাইবে? হয়তো চাইবে, কারণ আমি সেদিন সবকিছু জেনে ফেলছি, দেখে হয়তো বলবে, তবে সবাই মাফ হলো, আমি কিন্তু করবো না রিয়া, এটা মনে রেখো, কিন্তু সত্যি সত্যি তুমি সেই রিয়া হও তাহলে কিন্তু ছাড়বো না। কি এমন বলবে রিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললে তো বুঝবে নাকি? ধরো তোমার চেনা জানা কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি তাকে ফিরিয়ে দিবে? ফাজলামি করা হচ্ছে নাকি আমার সাথে? এই কারণে আমাকে এখানে নিয়ে এলে? আরে কিসের ফাজলামো করছি আমি? হ্যাঁ,
আমি যা বলছি সেগুলো শুধু উত্তর দিবে, আর কিছু লাগবে না। তাহলে এগুলো কি ধরনের প্রশ্ন রিয়া? আমার চেনা জানা কে আমাকে বিয়ে করতে চাইবে? এটা জানা সত্ত্বেও যে আমার আগে একটা বিয়ে করা বউ ছিল, এই কথা শুনেই তো সব মেয়েরা পালিয়ে যাবে। আবার আমাকে বিয়ে করবে কে? তুমি জানো না আলাদিন, তোমার জন্য এখনো অনেক মেয়ে পাগল, এই জন্যই তো এই কথা বললাম। ও তাই নাকি? আমার জন্য এত মেয়ে পাগল আর আমি নিজেই জানি না? তোমার কথা শুনে এখন নিজেকে আমার পাগল মনে হচ্ছে। মেয়েরা তো আমাকে দেখেই জুতা হাতে নেয়, কখন যে কোন মেয়ে গালে মেরে দেয় জানি না, আবার বলছো পাগল। দেখো রিয়া, এটা মজা করার সময় না, ভালো লাগে না আমার এসব। তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? তা নয় তো কি, হ্যাঁ? নইলে কি এসব কথাবার্তা বলে কেউ? প্রমাণ দেখতে চাও তুমি এর? না বাবা, আমার কোনো প্রমাণ লাগবে না, যেভাবে আছি সেভাবেই আমি ভালো আছি, এত প্যারা নিয়ে লাভ নেই। শেষ আরেকটা প্রশ্ন, আমাকে তুমি ফিরিয়ে দিবে না তো আবার? তোমাকে আমি ফিরিয়ে দিবেও না মানে কি বলতে চাও? আর কিছু না বলে রিয়া হাঁটু গেড়ে আমার সামনে বসে 3টা চাবি সহ একটা গোলাপ ফুল আমার সামনে রেখে দিয়ে চোখ বন্ধ করে বলল, জানো লাদেন, মানুষ বলে ভালোবাসা নাকি কিছুই দেখে হয় না, এটা নাকি মনের একটা মিল। যেই দিন থেকে আমি তোমাকে দেখেছি তখনই আমার মনের ভিতর কেমন কেমন জানি লাগছিল। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় যে তোমাকে জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দিই। আমি জানি তোমার বিয়ে করা একটা বউ আছে, তবে ওর সাথে বর্তমানে তোমার কোনো সম্পর্ক নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে আমি তোমাকেই করব। নিজেকে অনেক বোঝালাম, কিন্তু মনকে কোনোভাবেই মানতে পারছি না। মন শুধু বলে তোমাকে একবার প্রপোজ করেই দেখি না। সুযোগ কি মানুষের বারবার ফিরে আসে নাকি? বিশ্বাস করো লাদেন, আমি তোমার সাথে কোনো নাটক করছি না, আমি মন থেকে তোমাকে চাই। আজকে বাড়ি থেকে আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি তোমাকে প্রপোজ করবো বলে, আর দেখো ভয় কাটিয়ে করেই দিলাম। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আশেপাশে তাকিয়ে দেখো, অনেকেই আমাদের প্রপোজাল ভিডিও করছে। যদি তুমি আমাকে হতাশ করো আমি খুব কষ্ট পাবো। এখানে শুধু আমার মন খারাপ হবে তাই না, আশেপাশে যারা ভিডিও করছে তাদেরও মন খারাপ হবে। এখানে 4টার জিনিস তোমার জন্য রাখা আছে। একটা হলো নতুন বাইকের চাবি, আরেকটা হলো নতুন মাইক্রোর চাবি, আরেকটা হলো 20 তলা বাড়ির চাবি, আর শেষটা একটা লাল গোলাপ। যেটা তোমার পছন্দ হয় সেটাই তুমি নিতে পারো। এমনকি তুমি চাইলে সবগুলো নিয়ে নিতে পারো। এই সব কিছু শুধু তোমার জন্য, শুধু একবার রাজি হয়ে যাও। তবে আমাকে তুমি হতাশ করবে না, এটা আমার আশা। যেখানে ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে, আর সেখানে আমি মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করছি, কারণ আমার তোমাকে পছন্দ। আমার জিনিস তো আমাকেই আদায় করে নিতে হবে। জানি না কিভাবে প্রপোজ করতে হয়, আর এই সম্পর্কে আমার এত কিছু জানাও নেই। শুধু এইটুকু বলবো, আমি তোমার বউয়ের মতো কোনো দিন পরক্রিয়া প্রেমে লিপ্ত হব না। এটা তোমার কাছে ওয়াদা আমার। তুমি যা চাইবে আমি তাই করব। একদম ভালো স্ত্রীর মতো আমি তোমার পাশে সব সময় ছায়া হয়ে থাকব। আর হঠাৎ করে তোমাকে প্রপোজ করছি বলে তুমি এসব মিথ্যে মনে করো না, কারণ কার মনের ভিতরে ভালোবাসা কখন যে হয়ে যায় সে নিজেও বলতে পারে না। আমি এখনও বলছি তুমি আমাকে ফিরিয়ে দিও না, পরেও বলছি অনেক ভালোবাসি তোমাকে। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। অনেক আশা নিয়ে তোমাকে আমি প্রপোজ করলাম, বাকি তোমার ইচ্ছে। তবে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, বড্ড বেশি। এই জন্যই তো সব লজ্জা শরম ভুলে তোমার কাছে চলে আসলাম। আই লাভ ইউ। অনেক যত্নে রাখবো তোমাকে আমি, একেবারে বুকের ভিতরে লুকিয়ে রাখবো, যেন কেউ তোমাকে খুঁজে না পায়। অনেকটাই সময় হয়ে গেল, আর কিছু বলবো না। অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমার হয়তো সময় নেই শোনার মতো। সবাই অপেক্ষা করছে তোমার মুখ থেকে উত্তর শোনার জন্য। বিশেষ করে আমাকে তুমি হতাশ করবে না। জীবনে প্রথম কাউকে প্রপোজ করলাম, অনেক আশা ভরসা নিয়ে, অনেক ভালোবাসা তোমার জন্য এই বুকের মাঝে জমানো আছে।
আই লাভ ইউ লাদেন, আই লাভ ইউ। শেষে এই কথাটা একটু জোরেই বলল রিয়া। এখন যেন আমার মুখ থেকে কোনো কথাই বন্ধ হয়ে যাচ্ছে। রিয়া এগুলো কি বলছে? ওকে সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেল না তো? তাহলে আমাকে কেন প্রপোজ করছে? ও জানে যে আমার একটা বউ ছিল, আর আমার পরিবারের আর্থিক অবস্থা এতটাও ভালো না, সবাই আমার উপর নির্ভরশীল। তবে রিয়ার আজ হঠাৎ করে কি হলো, আর আমাকেই বা কেন প্রপোজ করলো? এত এত ছেলে থাকতে আমিই কেন? নাকি এটা রিয়ার কোনো জাল আমাকে ফাঁসানোর জন্য? তবে আর যাই হোক, আমি রিয়ার প্রপোজাল গ্রহণ করবো না। হঠাৎ করে কাউকে দেখে ভালো লাগতে পারে ঠিকই, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড না জেনে শুনে আমি ভাই বিপদে পড়তে চাই না। রিয়া সুন্দর আছে এটা মানতে হবে, যে কোনো ছেলে দেখে ওর প্রেমে পড়বে, ঠিক আছে, কিন্তু ভাই আমি নয়। এখানে কোনো না কোনো রহস্য আছে। রিয়া আমাকে ফাঁসানোর জন্য এসব করছে। 2-3 দিনের পরিচয়ে কাউকে হয়তো ভালো লাগাতে পারে, কিন্তু প্রেম হতে পারে না। রিয়া আবার আমার চোখের উপর তাকিয়ে বলল, প্লিজ, সবাই তোমার উত্তর শোনার অপেক্ষা করছে, বিশেষ করে আমি। যদি তুমি হ্যাঁ বলো, খুশির বন্যা বয়ে যাবে আমার মনের ভিতরে। আর যদি না করো, হয়তো অন্যদের মতো আমি আত্মহত্যা করতে পারবো না, তবে কিছু একটা করে ফেলবো, এটা আমি শিওর। আমি এবার একটু জোরেই বলে উঠলাম, আপনার ক্যামেরা বন্ধ করেন প্লিজ। এটা আমার আর ওর ব্যক্তিগত বিষয়, তাই আমি সবার সামনে এই কথার উত্তর দিতে পারবো না। হয়তো ও খুশির কারণে আপনাদের সবার সামনে আমাকে প্রপোজ করে দিয়েছে, কিন্তু আমি সবার সামনে বলবো না। আপনারা গেলেই ভালো হতো, নাহলে আমাকে এখান থেকে যেতে হবে। আমার কথা শুনে কেউ কোনো রিয়াকশন করলো না, সবাই সবার জায়গায় দাঁড়িয়ে আছে। আমি রিয়ার হাত ধরে বললাম, রিয়া উঠে পড়ো। কিন্তু রিয়ার আমার হাত ছাড়িয়ে বললো, যতক্ষণ পর্যন্ত আমি আমার কথার উত্তর পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এখানে এইভাবেই থাকবো, কেউ এখান থেকে যাবে না। তুমি কি এই কথার উত্তর শুনতে চাও রিয়া? যদি শুনতেই চাও তাহলে আমার সাথে চলো, নইলে আমি এখান থেকে চলে যাব। সত্যি বলবে তো? আগে চলো তো। রিয়ার হাত ধরে একটু দূরে নিয়ে আসলাম। রিয়াকে প্রশ্ন করলাম, হঠাৎ করে এগুলো কি পাগলামো শুরু করলে রিয়া? হ্যাঁ, এসবের কোনো মানে হয়? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তাছাড়া তুমি আমার বিষয়ে সব কিছু জানো, এরপরও কেন? আমি কোনো কথা শুনতে চাই না, আগে উত্তর দাও, হ্যাঁ নাকি না, তাড়াতাড়ি বলো, আমি আর সহ্য করতে পারছি না। রিয়া, তোমাকে আমি নতুন করে আর কি বলবো? সব কিছু জানার পরেও এমন করছো। আচ্ছা, কেউ কি তোমাকে কিছু বলছে নাকি যার কারণে? আমি কিছু একটা করে ফেলি, এটাই তো তুমি চাও না? তোর বাবা, এই মেয়ে তো সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে। আগে ওকে কিছু একটা বলে বুঝ দিয়ে বিদায় করতে হবে, যাতে উল্টাপাল্টা কিছু না করে। তবে রিয়া আমাকে হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে যে উল্টাপাল্টা কিছু একটা করবে, কিন্তু ও মোটেও এমনটা যে করবে না আমি খুব ভালো করেই জানি। তোমাকে 1 মিনিট সময় দিলাম, এর ভিতরে যদি তুমি আমাকে কিছু না বলো তো। রিয়া, আমি তোমাকে হতাশ করবো না, তবে আমি এখন প্রেম বা বিয়ে কিছুই করবো না। আগে কিছুদিন একটু এনজয় করব, তারপর একটা চাকরি, এরপরে বিয়ে নিয়ে চিন্তা করব। তবে যদি আমি বিয়ে করি তাহলে তোমার কথা চিন্তা করে দেখব। এটা কথা দিতে পারি, তোমার অনুমতি ছাড়া আমি বিয়ে করব না, এই ওয়াদা আমি তোমাকে দিলাম। তবে আমাকে এই প্রপোজ বা অন্য কিছু করিও না। জানো কয়েকদিন আগে আমার সাথে কি ঘটে গেছে? এই ঘটনা থেকে আমি আজও বের হতে পারি নাই। এর মাঝে তুমি যা শুরু করলে না। আমি তোমার অন্য কোনো কাহিনী শুনতে চাই না। মানলাম আমাকে তুমি হতাশ করোনি, কিন্তু বিয়ে করলে আমাকেই করতে হবে, এটা প্রমিস করো। সেটা তো পরে, আগে বলো হঠাৎ করে কোন কারণে আমাকে প্রপোজ করে দিলে? ভালো লাগছে তাই প্রপোজ করলাম। আর কোনো প্রশ্ন? না, তুমি থাকো তাহলে, আমি গেলাম কেমন? রিয়া আমার শার্টের কলার ধরে বলল, গেলাম মানে? সোনার চাঁদ, এত তাড়াতাড়ি কোথায় যাবে? আগে আমার কথার উত্তর তো দিয়ে যাও। আবার কি রিয়া? বলো, বিয়ে করলে আমাকেই করবে? দেখো রিয়া, আমার উপর চাপ দিও না, আমি এখন এটা বলতে পারি না। যখন আমি বিয়ের চিন্তা করি তখন তোমাকে বলবো, এটা ওয়াদা করলাম। এর বেশি আর কিছু বলতে পারে না। দেখো অনেকটাই সময় হয়ে গেছে, আমি এখন বাসে যেতে হবে, নাহলে আম্মু ধরে খেলাবে। চলো তাহলে একসাথেই যাই। এখন কিন্তু আমি কিছু একটা করে ফেলবো, তুমি কি আমাকে আবার? থাক থাক, আর কিছু বলতে হবে না। তবে আমি কিন্তু আশায় রইলাম, তোমার জন্য সব সময় আমার মনের দরজা খোলা, এমনকি চাকরি, যা তুমি চাও সব পাবে। আজকে তো দিতেই চাইলাম, কিন্তু তুমিই নিলে না। এমন বোকার মতো কাজ কেউ করে? কেউ করে আর না করে আমি জানি না, তবে আমি অন্যের জিনিসের উপর হাত দিই না। আমার মনে হয় তুমি একটা ঘোরের মাঝে আসো, আবার একবার এই বিষয়ে চিন্তা করে দেখো কেমন। আসি, ভালো থেকো। একটা রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে বসে চিন্তা করছি, রিয়া আমার পেছনে উঠে পড়ে লেগেছে কেন? এটা কি সে রিয়া নাকি? এটাই সে রিয়া।
আমি পালিয়ে আসার পর থেকেও আমার পিছু নিয়েছে। আমাকেও না মেরে শান্ত হবে না। আমি দেখতে চাই সোনার চান তুমি কত দূর পর্যন্ত যেতে পারো। ভাবছে আমাকে প্রপোজ করে প্রেমের জালে আটকিয়ে সব কিছু ওকে করে নেবে। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এখন দেখো কে কি করে। রিয়া, তোমার খারাপ দিন মাত্র শুরু হয়েছে, অপেক্ষা করো। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দরজা খুলে যে ভিতরে যাব, তখন সামনে থেকে আম্মু খুব নম্র ভদ্র সুরে বলল, লাদেন দাঁড়া। আম্মুর দুই পাশে তুবার বড় আপু বসে আছে। আপুকে ইশারা করে বললাম, কি হয়েছে রে? আপু উল্টা আমার দিকে রাগ দেখে বলল, উল্টাপাল্টা কাজ করলে তো মাইর খেতেই হবে। আম্মুর সামনে গিয়ে মাথা নিচু করে মাটিতে বসে পড়লাম। আম্মু উপরে বসে আমার দিকে ফিরে বলল, বাড়িতে এলি কোন কারণে? জি আম্মু, বুঝলাম না। হ্যাঁ তো বুঝতে হবে না, তুই এই বাড়িতে এলি কোন কারণে? আমি কত করে তরে না করেছি এই মিমের কাছে যাবি না, তাও গেলি। এই দেখে রিয়া আজকে আমাকে সব কিছু ভিডিও করে পাঠিয়েছে। সত্যি সত্যি দেখি এটা আমার আর মিমের ভিডিও। এখানে মিম আমার হাত ধরে রুম ডেটিং এর কথা বলছে, কিন্তু রিয়া পরে ভিডিও আর দেয় নাই। পরে যে আমি মিমকে না করছি এটা গেল কোথায়? আমি আগেই বলছি রিয়া আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এখন আম্মুকে কি করে বোঝাই? আম্মু জোরে ধমক দিয়ে বলল, আমি তোরে কি বলতে বলছি, চুপ করে বসে আসিস কেন? আজকে কি আমার এই দিন দেখতে হবে যার কারণে তরে এই গ্রামের থেকে বিদায় করলাম, আর ঘুরে ফিরে তার কাছেই তুই গেলি? আম্মুর মুখের দিকে তাকিয়ে আমি যে কথা বলবো আমার সেই সাহস নেই। ছোট থেকে আমি আম্মুকে অনেক ভয় পাই। মাথা নিচু করে কান্না সরে বললাম, আসলে আম্মু হয়েছে কি? হয়েছে কি মানে? আমি কি এটা শোনার জন্য এতক্ষণ বসে আছি এখানে? আপু আম্মুকে থামিয়ে বলল, ভাই তুই সব কিছু খুলে বল তো কি হয়েছে, তাহলেই হয়তো আমার কিছু বুঝতে পারবো। আর আমি জানি তুই এমন কিছুই করবি না। আমি আপুর কথা শুনে এক এক করে সব কিছু বলে দিলাম। রিয়া যে আমাকে প্রপোজ করেছে এটা বলিনি। এটা বললে আম্মু আজকে আমাকে মেরেই ফেলবে। সব বলে দাঁড়িয়ে আম্মুর মাথায় হাত দিয়ে বললাম, তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি সব সত্যি বলছি, বিশ্বাস করো আম্মু। পরে আমি ভয়ে ভয়ে ওখান থেকে চলে আসছি। এটা তো অল্প একটু ভিডিও, পরটাতে আমি না করছি। সামান্য কথা তো আম্মু বিশ্বাস করো। থাক, আর কিছু বলতে হবে না। এর পরের বার যদি ওর আশেপাশে দেখি না, তুই আমাকে আর আম্মু বলে ডাকবি না কিন্তু। আম্মু মুখে হাত দিয়ে বললাম, এমন করে আর বলো না, আমার আর ভুল হবে না, আমাকে মাফ করে দাও। আম্মু আমার গালায় চুমু দিয়ে বলল, আমি যা করি তোর ভালোর জন্যই করি, তুই বুঝিস না কেন বলতো? হ্যাঁ তো বলার পরেও কেন? মাফ করে দাও আম্মু, আর হবে না। আচ্ছা এখানে বস, তোর জন্য আজকে বিরিয়ানি রান্না করেছি, আমি কিচেন থেকে নিয়ে আসছি। আম্মু চলে যাওয়ার পর আপু বলল, রিয়া তোরে পেলো কই, আর ও কিভাবে এই ভিডিও করলো? ও ভিডিও করছে না, শুধু আজকে রিয়া আমাকে নিজেই প্রপোজ করছে। আপু জোরে বলে উঠলো, কি? দুবার তো চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এসব তুই কি বলছিস? যা সত্যি তাই বলছি, তোরা আমাকে বিশ্বাস কর। মিমকে রেখে চলে যাওয়ার পর রিয়াকে রাস্তায় পাই। পরেও আমাকে পার্কের ভিতরে নিয়ে একটা বাসার চাবি, মাইক্রো আর বাইকের চাবি, সাথে একটা ফুলও ছিল। সবগুলো আমার জন্য ছিল। যদি ওর প্রপোজ গ্রহণ করতাম সব আমাকে দিয়ে দিত। কিন্তু তোরা তো আমার বিষয়ে সব কিছু জানিস, আমি কেমন ছেলে। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, বুঝছি, আজকে তোর মাথাটা গেছে নাকি ওই দিনের মতো আবার উল্টাপাল্টা কিছু খাইছ? আপু তুই তো ওটা বলতে পারলি, আমাকে দেখে কি তোর এমন মনে হয় যে আমি কিছু খেয়ে আসছি? আর আমি যা বলছি সব সত্যি, তুই বিশ্বাস কর। দুবার দাঁড়িয়ে আমার হাত মুখ সবকিছু চেক করে বলল, না আপু, সবকিছু তো ঠিকই আছে, তবে ভাই এসব বলছে কেন? আম্মু বিরিয়ানি হাতে নিয়ে বলল, আমার ছেলে কি বলেছে রে? আমি ইশারা করে বললাম, আম্মুকে কিছু বলিস না আপু, নাহলে মেরে ফেলবে। আপু আর কিছু বলে নাই। আম্মুর হাতের বিরিয়ানি খেয়ে রুমে চলে গেলাম। সারা রাত রিয়ার কথা চিন্তা করতে করতে চলে গেল। সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন আসমকে কে জানি বলে উঠলো, ঘুম তাহলে ভেঙেছে মিস্টার লাদেন? আমি সামনে তাকে দেখার চেষ্টা করছি কে এই কথাটা বললো। আপু তো আমাকে এভাবে জীবনেও নাম ধরে বলবে না। কি আমার হাত পা বিছানার সাথে বাঁধা কেন? আমি তাহলে এখন কোথায় আছি? রাতে তো আমার রুমেই ছিলাম আমি, কিন্তু এখানে কিভাবে আসলাম? আর আমি কোন জায়গায় বা আছি? আরে এত চিন্তা করতে হবে না তোমাকে, আমি তোমায় তুলে নিয়ে আসছি এখানে। হুবহু রিয়ার মতোই দেখতে একটা মেয়ে এই কথাটা বললো, আর ওর গায়ে ডাক্তারের পোশাক, যেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। এই রিয়াই তাহলে মেয়ের হাজব্যান্ডের সাথে কাজ করে? তাহলে রিয়া কি দুইজন? এটা কিভাবে হতে পারে? আমার তো মাথায় কাজ করছে না। রিয়া নামের মেয়েটা আমার পাশে বসে বলল, সেই দিন পালিয়ে গিয়ে বেঁচে যাবে তুই এটাই মনে করছোস না? এখন আমার সম্পূর্ণভাবে বিশ্বাস হয়েছে এটা কোন রিয়া।
তবে আজকে আমি শিওর নিজের মন নিজ চোখে দেখতে পারবো। কিন্তু আমার নিজের ঘর থেকে ওরা কিভাবে আমাকে তুলে নিয়ে আসলো এখানে, আমি তো এটাই বুঝতে পারছি না। এবার আমার গলা রিয়া নামের মেয়েটা চেপে ধরে বলল, আমি তোরে কি বলছি সেগুলোর উত্তর দে। ভয়ে ভয়ে বললাম, আমি না ঘরে শুয়েছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? এত কিছু জেনে তুই কি করবি? ও তাই তো। আচ্ছা, তোমার নামটা জানতে পারি? কেন? আমার মতো দেখতে আরেকজন আছে বলে তুই আমাকে বিশ্বাস করছিস না? আর আমার নাম পাখি। সেই দিন তুই পালিয়ে যাওয়ার পর কুত্তার মতো তোকে খুঁজে বেরিয়েছি। ভাবলি কি করে তুই পালিয়ে গিয়ে বেঁচে যাবি? খুব কষ্ট করে তোর বাসা থেকে তুলে আনলাম, যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে আসতে পারেনি। সেখান থেকে তুই কিভাবে পালিয়ে চলে আসলি? কিভাবে সম্ভব? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কাউকে এই বিষয়ে কিচ্ছু বলবো না। আর আমাকে বা কেন টার্গেট করলেন? তোরে না হয় ছেড়ে দিব, কিন্তু তুই রমেশের বউয়ের সাথে কি করলি? আমি এবার হেসে বললাম, শুধু রমেশের বউয়ের সাথে না, আমি যদি এখান থেকে একবার পালিয়ে যেতে পারি না, তোদের কাউকে আমি ছাড়বো না। এই, তোর কি মরার একটুও ভয় নাই? আই লাভ ইউ। হোয়াট? যা শুনছো তাই, আই লাভ ইউ। পাখি ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? একটা কথা বলি মিস পাখি, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে টাকার কারণে খুন করতে পারে, তার হাত পা কি একটুও কাঁপে না? তুমি তো একটা প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট। তাই ভাবলাম যদি তোমাকে আমি ভালো করতে পারি, এজন্য প্রপোজ করলাম। বিশ্বাস করতে পারো আমাকে? আপনাদের কি মনে হয় ওকে আমি প্রপোজ করব? দেখতে থাকেন। পাখি এবার হাতে করে কি একটা ইনজেকশন নিয়ে বলল, খুব শখ না মরার? নে এবার মর। আরে মিস পাখি, রাখো রাখো, এত অস্থির হয়ে লাভ নেই। সামনে তাকে দেখি মিমের হাজব্যান্ড ভেতর ঢুকতে ঢুকতে এই কথাটা বললো। এবার আমার কলিজার পানে সত্যি সত্যি শুকিয়ে গেছে ওকে দেখে। কত করে এদের থেকে বাঁচার চেষ্টা করছি, কিন্তু শেষমেশ ওরা আমার নিজের বাসা থেকেই তুলে নিয়ে আসলো। কিভাবে সম্ভব ভাই? মিমের হাজব্যান্ড আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, তুই ছেলেটা বড় চালাক। শেষ পর্যন্ত আমার নিজের বউয়ে তোরে প্রপোজ করলো। আবার শুনলাম রুম ডেটিং করার জন্য বলছে নাকি, কিন্তু তুই না করলি। খুব ভালো, খুব ভালো। এটার জন্য আমি তোর ওপর অনেক খুশি হয়েছি। আর মিমের খবর পরে করব। এই নিয়ে তুই চিন্তা করিস না। আমাকে এখনও চিনতে পারে নাই আমি কি জিনিস। হয়তো তুই আমার বউয়ের কথায় রাজি হলি না দেখে বেঁচে যাবি। আপনাকে আমি খুব ভালো মানুষ মনে করতাম, আর আপনি? আজকাল ভালো মানুষের দাম নেই, এটা জানিস না? টাকাই কি সব কিছু? আমার কাছে টাকাই সব কিছু। তবে তোর কলিজা আছে বলতেই হবে। যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে যেতে সাহস করে নাই, সেখান থেকে তুই পালিয়ে চলে আসলি। খুব ভালো, খুব ভালো। তবে খুব শীঘ্রই আবার তোর সাথে দেখা হবে। পাখি এবার মিমের হাজব্যান্ডকে বলল, এই শালা আমাকে প্রপোজ করেছে। এটা শুনে মিমের হাজব্যান্ড হাসতে হাসতে বলল, এত বুদ্ধি তোর মাথায় কোথার থেকে আসে রে? আর পাখি যদিও চায় তোর সাথে প্রেম করবে ঠিকই, কিন্তু তোর জীবন নরক করে দেবে। ওই মৃত্যু লাশের মতো বেঁচে থাকবি তুই। আমরা কেমন তা তো তুই ভালো করেই জানিস। একটা মানুষের জীবন নিতে আমাদের হাতে একটুও কাঁপবে না। আর তুই? আমি আজকে কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? যদি একবার এখান থেকে বেঁচে ফিরি, ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি তোদের কাউকে ছাড়বো না। পাখি আমার দিকে তেড়ে এসে বলল, তোরে তো। মিমের হাজব্যান্ড পাখির হাত ধরে বলল, আরে এর জন্য এত রাগ করতে হয় পাখি? দেখি না ও আমাদের কি করে। যেখানে বড় বড় ওসি মেজর আমাদের কিছু করতে পারে না, সেখানে ও আর কি করবে? ওকে ছেড়ে দাও দেখি ও কি করতে পারে। আর ওর মনে হয় আন্দাজ হয়ে গেছে যে আমরা ওকে ওর নিজের বাসা থেকে তুলে নিয়ে আসছি, যেখানে আমরা চাইলে কি কি করতে পারবো ওর হয়তো এটা অনুমান হয়ে গেছে। আমার কিছু প্রশ্ন ছিল। এত প্রশ্নের উত্তর দেওয়ার আমাদের সময় নেই পাখি, তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে চলে আসো। আজকে নতুন অনেকগুলো ছেলে আসছে, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। এটা বলে মিমের হাজব্যান্ড চলে গেল। পাখি আমার দিকে তাকে বলল, শালা তুই বেঁচে গেলি তাহলে। মিস পাখি, তোমার মতো দেখতে আরেকজন আছে, এটা কি জানো তুমি? তোর বলতে হবে না। ওর নাম রিয়া। ওর বাবার নিজস্ব অনেকগুলো কোম্পানি আছে, যেগুলো ও নিজে দেখাশোনা করে। আর আজকে ও তোরে প্রপোজ করেছে, আর তুই না করলি। আরেকটা কথা, আমি যদি কোনো দিন কোনো বিপদে পড়ে যাই, তাহলে ওকে ফাঁসিয়ে দিয়ে আমি বেঁচে যাব। গুড আইডিয়া না?
এই কথাটা বলে পাখি হু হু করে হাসতে লাগলো। বাবা রে বাবা, এই মেয়ে তো দেখি 5G স্পিডে কাজ করে, সব কিছু ওর জানা আছে। পাখির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, মানুষের সাথে এমন করে কি পাও? তার আগে এটা বল, তুই আমাকে প্রপোজ করলি কেন? প্রপোজ করলাম এমনি, মন চাইছে তাই করলাম। ভাবলাম যদি প্রপোজ করি তুমি রাজি হয়ে যাবে, আর এই সুযোগে আমি তোমাকে ভালো করে দেবো। আরেকবার যদি এই কথাটা বলিস না, পরে আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, কেটে টুকরো টুকরো করে ফেলবো। সে মারলে মারতে পারো, তবে আমি তোমাকে ভালো করেই ছাড়বো। আর এসব করে কি পাও? টাকা কি শান্তি এনে দিতে পারবে? এটা তোর আগের বউ মিতু আছে না, ওকে গিয়ে জিজ্ঞেস করিস শালা। সে তোমাকে বলতে হবে না, এখন আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে তো দাও। এই মেয়ের সাথে বেশি তর্ক করা যাবে না। সবকিছু জেনে শুনেও মাঠে নামছে। পাখির কিছু না বলে আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দিয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, এবারের মতো বেঁচে গেলি, কিন্তু পরের বার তোরে ছাড়বো না। আরে পাখি, এত তাড়াতাড়ি ও কিভাবে বেঁচে যেতে পারে? তুমি ছাড়লো, আমি ছাড়বো না। রমেশের বউ ভিতরে আস্তে আস্তে বলল। আমি যেন এটা দেখে আরো বড় একটা শক খেলাম। সব বিপদ একসাথে এসে হাজির হচ্ছে। এরা কি সবাই একসাথেই কাজ করে নাকি? হিসাব মেলছে না আমার। পাখি রমেশের বউর দিকে তাকিয়ে বলল, আমাদের হিসাব নেওয়া শেষ, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। পাখি যাওয়ার আগে ওকে বলে উঠলাম, এই যে পাখি, খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে, তবে সেটা খুব ঘনিষ্ঠভাবে। পাখি আমার দিকে ফিরে তাকিয়ে বলল, খুব শখ আছে না তোর দেখি, হয়তো পরে দেখা হতে পারে, তবে তুই তো পরে আর বাঁচবি না। কে বাঁচে আর মরে দেখা তো যাবেই। পাখি হাসতে হাসতে বের হয়ে চলে গেল। রমেশের বউ এবার আমার কাছে এসে বলল, সবাই তোরে ছেড়ে দিল, কিন্তু আমার হাত থেকে কিভাবে বাঁচবি? লজ্জা করে না নিজের স্বামীকে খারাপ কাজের সঙ্গ দেওয়া? সে সেটা আমার বিষয়, আর তুই সেদিন আমার সাথে এমনটা না করলেও পারতি। তবে এটা ভাবিস না, ওরা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারছে। সব কয়টাকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছি। আমি হাসিতে বললাম, তাই নাকি? এতটা সাহস তোমার আছে বলে আমার মনে হয় না। বিশ্বাস হয় না তোর? এই দেখ, ভিডিও করছি আমি। ভিডিও কিছুক্ষণ প্লে হওয়ার পর আমার সম্পূর্ণ শরীরটা ভয়ে কাঁপতে লাগলো। সত্যি সত্যি ও সবাইকে মেরে ফেলছে। এটা কিভাবে সম্ভব? আমি তো ভয়ে চোখ বন্ধ করে নিলাম। রমেশের বউ ভিডিওটা বন্ধ করে আমার গলায় হাত দিয়ে বলল, আমি আগে পুলিশের চাকরি করতাম, আর তুই মনে করেছিলি আমি সাধারণ কোনো মেয়ে? 5 জনকে এক জায়গায় গুলি করার জন্য আমার চাকরি চলে গিয়েছিল। আর তোর কি মনে হয় ওরা আমাকে এত সহজে ধর্ষণ করবে? খুব বোকা ছেলে রে তুই। আমি ভয়ে ভয়ে বিছানার উপর বসে রমেশের বউয়ের দিকে তাকিয়ে বললাম, আমি তো চাইছিলাম যারা ভুল করে তাদের শাস্তি দিতে, কিন্তু পারলাম না। আমি ব্যর্থ হয়েছি। সেই দিন তো ওদের দিয়ে আমাকে খারাপ বানাতে চেয়েছিলি। তাহলে চল, আজকে তোর সাথে এক রাউন্ড হয়ে যাক। আমি জানি আমি তোমার সাথে শক্তি দিয়ে কিছু করতে পারবো না, আর আমাকেই হয়তো মানতে হবে। তবে যে একবার অপরাধ করে আমি তার কাছে কখনোই মাপ চাইবো না। এই জন্য আমাকে মেরেও ফেলতে পারো, আমি কিছু বলবো না। এত সহজে তোরে কিভাবে মারবো বল? তাড়াতাড়ি কাপড় খুলে রেডি হ। আজকে আমি তোর সমস্ত শক্তি মেপে দেখতে চাই। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার থেকে কল এসেছে। তবে নাম্বারটা আমার একটু চেনা চেনা লাগছে। রিসিভ করে বললাম, কে বলছেন? ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠে বলে উঠলো, লাদেন, আমি রিয়া। ও রিয়া, তুমি? আমি। সকাল থেকে তুমি নাকি কোথাও উধাও হয়ে গেছো, কাউকে কিছু না বলে। এখন তাড়াতাড়ি বাসায় আসো, আন্টি তোমার জন্য খুব চিন্তা করছে, আর বিশেষ করে আমি। তোমার কিছু হয়ে গেলে। আচ্ছা আমি আসছি, বলো। এক জায়গায় গিয়েছিলাম, একটু দরকার ছিল। এই, তুমি একদিন পর পর কোথাও উধাও হয়ে যাও বলো তো? আমি তো কিছুই বুঝি না। বাড়িতে এসে বললো, এখন ফোন রাখলাম রিয়া। ফোনে রাখতে রমেশের বউ জিজ্ঞেস করলো, কে, গার্লফ্রেন্ড নাকি? এই ধরে নাও এমন কিছু একটা বলতে পারো। তবে তোমাকে আমি কিছু বলতে চাই। বল, কি বলবে? মানুষের মৃত্যুতে তোমরা কি সবাই শান্তি পাও? শান্তি পাই আর না পাই, টাকাই আমাদের সব কিছু। একদিন এর জন্য খুব পস্তাতে হবে তোমাদের, এটা মাথায় রেখো। সে হিসাব পরে করব, আগে তুই কাপড় খোল। এমনটা না করলে হয় না। আমি আমার বউ ছাড়া কারোর সাথে এমন কিছু করতে পারবো না। পারতে তো হবেই। এখন সিদ্ধান্ত তোর, মরবি নাকি আমি যেটা বলছি তাই করবি। এর মাঝে রমেশের বউয়ের মোবাইল বাজতে লাগলো। ও ফোন তুলে কিছুক্ষণ কথা বলে আমার দিকে একবার তাকিয়ে বললো, বেঁচে গেলি আজকে, সত্যি তোর কপাল অনেক ভালো।
কেন ভয় পেয়েছো নাকি? মনে মনে বললাম, যাক বাবা, বেঁচে গেছি তাহলে। এভাবে তোরে আমি ছেড়ে দেব? এটা বলে রমেশের বউ এমন জোরে আমাকে একটা লাথি দিল, 5 হাত পিছনে গিয়ে পড়লাম। বুকের মাঝে এখন ব্যথা শুরু হয়ে গেছে। এই মেয়ের শরীরে এমন শক্তি কিভাবে হলো? কাশি দিতে দিতে বললাম, একজন মানুষের পিছনে 3 জন পড়ে আছে, আর এই 3 জনের সাথে আমি কিভাবে পারি? হয়তো এই সব কিছু ছেড়ে আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে হবে। রমেশের বউ আমার কাছে এসে বলল, আমার মাথায় হাত দিয়ে বলল, এই তো গুড, বুঝে গেলি। এটা বলেই রমেশের বউ আমার চুল ধরে সরাসরি আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে দিল। আমি চুপচাপ বসে আছি, জানি ওর সাথে এখন কিছু করলে ঝামেলায় পড়তে হবে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বলল, তোর মাঝে অনেক জোশ আছে বলতে হবে, আর ওই রমেশ বেটা তো বুড়া, কিছুই পারে না। তবে এখন আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, নইলে তোর সাথে। এসব কারা করে জানো? বাজারে নষ্ট মেয়ে আছে না, ওরা এসব করে। তুই কি চাস আমি এখন তোরে মারি? আটকাতে পারবি আমি যদি তোরে মারি? আমি হাসতে হাসতে বললাম, তোমার সাথে আমি কোনোভাবেই পারবো না, কারণ তুমি ট্রেনিং প্রাপ্ত একজন মেয়ে। কীভাবে পারবো আমি? আমি নিজেই সরে গেলাম। তবে এর হিসাব একদিন আমি গুনে গুনে নেব, তখন শুধু তুমি তাকে তাকে দেখবে। দেখা যাবে, সেই দিনের অপেক্ষায় আছি আমি। আর তুই সেই দিন আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য কি না করেছিলি, কিন্তু আমার সাথে আবার কেউ লাগতে আসবে, তোর কি মনে হয় আমি তাকে ছেড়ে দেব? একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, সেদিন রাস্তার মাঝে আমি যখন। থাক, আর বলতে হবে না, এটাই তো বলবি আমি কেন কোনো রিয়েকশন করি নাই ওখানে, তাই তো? কারণ আমি দেখতে চেয়েছিলাম তুই আমার সাথে কি করতে চাস। কতটা যে সম্মান গেল তোমার, এটা তো একবার চিন্তা করলে না? এটা বলতে রমেশের বউ আমাকে জোরে ধরে একেবারে বিছানার উপর ফেলে বলল, তোর কি মনে হয় আমার লজ্জা আছে? নইলে কি তোর সাথে। আমার উপর থেকে সরে যাও। কেন, তার লাগছে না? নিজের স্বামীর সাথে গিয়ে সব করো, যাও। রমেশের বউ আমার উপর থেকে উঠতে উঠতে বলল, আবার খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে, তবে তুই অনেক কিউট, দেখে আমার কেমন জানি লোভ লেগে গেছে। ফালতু মেয়ে কোথাকার। এটা বলে সামনের দিকে হাঁটা দিলাম। বুকটা আমার এখনো ব্যথা করছে। এটা মেয়ে নাকি অন্য কিছু বাবা? শরীরে এত শক্তি কোথা থেকে এলো এর? দূর থেকে দেখে একেবারে সাধু মনে হয়, আর কাছ থেকে আজকাল এই দেশের কি যে হলো এটাই বুঝি না। নিজের স্বামী রেখে এ ওর সাথে পরকীয়া করে, আবার ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য। বিশ্বাস কর বোন, তোদের যদি একদিন আমার হাতের কাছে পাই না, এ হলে তোরে মারবো, নইলে আমি নিজেই মরবো। আর মৃদুকে তো আমি এখনো মাফ করি নাই, ওকে আমার দেখার আছে। বাইরে গিয়ে একজনকে জিজ্ঞেস করতে বলো, সামনেই নাকি আমাদের গ্রাম। যাক, তাহলে এত দূরে আসি নাই। তবে আমার মাথায় এটা ঢুকছে না, আমি ছিলাম ঘুমে, ওরা কিভাবে আমাকে এখানে নিয়ে আসলো? ওরা কি মানুষ নাকি কোনো জিন? বাবা, বাসার কাছাকাছি আসতে দেখি রিয়া দরজার কাছে দাঁড়িয়ে আছে। দূর থেকে আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার দিকে আসতে লাগলো। এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে রিয়া 2 জন। এ মেয়ে যেখানে আমার দিকে দৌড়ে আসছে, যদি একবার আমাকে জড়িয়ে ধরে না, আমার মান সম্মান সব শেষ। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, রিয়া দাঁড়াও প্লিজ। কিন্তু রিয়া আমার কোনো কথা না শুনে 2 হাত দূর থেকে লাফ দিয়ে একেবারে আমার বুকের মাঝে পড়ছে। আজকে ভাই আমি শেষ। আম্মু যদি দেখতে পারে আমাকে আর রাখবে না আসতো। যদি আম্মু জানতে পারে যে রিয়া আমাকে প্রপোজ করছে, পেটের ছাল তো তুলতেই সাথে বাসা থেকেও বের করে দেবে। আমি রিয়াকে জোর করে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও কোনোভাবেই ছাড়তে রাজি না। আরে যা, আম্মু আপু আর তুবা একসাথে বাইরে চলে আসলো। রিয়াকে আমার বুকের মাঝে দেখতে পেয়ে আম্মু তো চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। এবার কান্না সুরে বলে উঠলাম, রিয়া আমাকে প্লিজ স্যার, আম্মু আমাকে দেখছে, তোমার জন্য আজকে আমার মায়ের খেতে হবে। চুপ করো তুমি, কোনো কথা বলবে না। সকাল সকাল তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে? হ্যাঁ, সবাই এতক্ষণ তোমার চিন্তায় করতে করতে কিছু খায় নাই পর্যন্ত, আর আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছি। কতটা যে আমার খারাপ লাগছিল বলার বাহিরে। মনে হচ্ছে যেন আমি তোমাকে হারিয়ে ফেলছি। দূর, তোমার এত নাটক দেখার মতো সময় আমার নেই স্যার, বলছি। এমনি টেনশনে বাঁচছি না। না, আমি ছাড়বো না। এই সুযোগ কি আর কখনো পাবো? ওই মানুষ কথায় কথায় বলে না, সুযোগ মানুষের একবারেই আসে, আর এটা কাজে লাগাতে হয়, জানো না তুমি? এমনি মাথা গরম হয়ে আছে, আর এই আরেক যন্ত্রণা দিয়ে যাচ্ছে। জোর করে ছাড়িয়ে আম্মুর সামনে গেলাম। আম্মু ছোট একটা লাঠি হাতে নিয়ে আমাকে মারতে লাগলো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমার আম্মু এমনই, যখন বেশি রাগ হয় তখন আমাকে এইভাবে মারে। আপু ভয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। পিছন থেকে রিয়া এসে আমার হাত ধরে বলল, আরে আরে আন্টি, আপনি এসব কি করছেন? এভাবে মারছেন কেন ওকে? ছাড়ো তুমি মা, আজকাল ও দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। কই থেকে যে কই যায় আমাদের কিচ্ছুই বলে না।
এই জন্যই তো বলছি আন্টি, আমার হাতে ওকে তুলে দেন, বাকিটা আমি দেখে নিব। আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ ভেতরে চলে গেল। রিয়া আমার হাত ধরে বলল, ভিতরে চলেন স্যার, বড় বড় কাজ করে এসে আমাদের কিছুই বলবে না। আচ্ছা বলো তো, তুমি কোথায় ছিলে এতক্ষণ? রিয়ার হাত ছেড়ে বললাম, আপু বলতো এই মেয়ে আমাদের বাসায় কখন এসেছে? এমনি আমার মাথা গরম হয়েছে আরও এসে। ঠাস ঠাস করে আপু আমার গালে দূরে চড় দিয়ে বলল, কথা বলবি না তুই? দিনে দিনে সুযোগ পেয়ে একেবারে মাথায় উঠে গেছস না? যা মন চায় তাই করবি তুই, আর আমাদের কিছু বলবি না? অনেক বড় হয়ে গেলি না? আমি মাথা নিচু করে সামনের দিকে যাচ্ছি। এই পাখির বাচ্চা আর মিমের হাজব্যান্ডকে আমি ছাড়বো না। শালা তোদের জন্য আজকে সবাই আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে মারছে। আমি কি কোনো পুতুল নাকি? আর ভালো লাগে না। আম্মু চেয়ারে বসে আবার আমার দিকে তাকিয়ে বলল, সকাল সকাল কাউকে কিছু না বলে কোথায় যাওয়া হয়েছে? আম্মু আসলেই কি বলবো, সকাল থেকে না আমি রাত 10টার পর থেকেই বের হয়ে গেছিলাম। এক ফ্রেন্ড ফোন করে বলছিল আজকে নাকি ডাব চুরি করে খাবে, তাই ওই আর কি। ভাবছেন মিথ্যা বললাম কেন? এছাড়া যদি অন্য কিছু বলি আম্মু জীবনেও বিশ্বাস করবে না। আম্মু ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, তরে আমি এই শিখালাম গিয়ে অন্যর বাড়িতে চুরি করবি? আরে আম্মু এখানে আমার কি দোষ? ও বলছিল তাই একটু। এর মাঝে রিয়া বলে উঠলো, থাক আন্টি, বাদ দেন ওসব বিষয়, ওই হয়তো একটু এনজয় করছিল আর কি। আম্মু কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, রিয়া তরে প্রপোজ করেছিল? এই যে আজকে আমি শেষ। তাহলে রিয়া কি আম্মুকে সব বলে দিল? রিয়া তো একপাশে লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছে। আম্মু আবার বলল, আমি কি বললাম? জি আম্মু, কিন্তু তুমি তো জানো। কোনো জানাশোনা নাই, আগে তো তুই নিজেই একা একা বিয়ে করলি, এখন আমাদের মতে বিয়ে করবি। জি আম্মু। রিয়া হাসি মুখে বলল, আন্টি, আবু আসবে কিছুক্ষণ পর। আমি চুপচাপ আম্মুর কথা মতো রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি বিছানার উপর একটা ফোন পড়ে আছে, যা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। এখানে মোবাইল কোথা থেকে এলো? আমার ফোন তো আমার কাছে, এটা কার? নাকি এটা আমার আপুর ফোন? হতেও পারে। ফোনটা হাতে নিয়ে দেখি একটা ভিডিও অফ করে স্ক্রিনের সামনে রাখা আছে। খুব আগ্রহ নিয়ে আমি ভিডিওটা প্লে করলাম। ভিডিওতে দুটা ছেলে আমাদের বাসার ভিতরে ঢুকলো। আমার রুমে এসে কি জানি একটা আমার মুখে সিটি দিল। এরপরে আর কিছু দেখা যাচ্ছে না। ভিডিও এখানেই শেষ। এখন আমার পুরোপুরি আন্দাজ হয়ে গেছে ওরা কি কি করতে পারে। খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে পুরো ফ্যামিলির সহ চলে যেতে হবে। শরীরটা আজকে খুব জাম ধরে আছে, তাই একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অনুভব করতে লাগলাম আমার মাথায় কে জানি হাতিয়ে দিচ্ছে। চোখ বুলিয়ে দেখি রিয়া আমার মাথার কাছে বসা, সাথে সাথে লাফ দিয়ে উঠে বসলাম। তুমি এখানে কি করো?